নমস্কার, দিশা টিউশন সেন্টারে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের মাধ্যমিক প্রস্তুতি অর্থাৎ টার্গেট মাধ্যমিকের এই স্পেশাল সিরিজে সবাইকে স্বাগত জানাই। ফেব্রুয়ারি 2 তারিখ থেকেই শুরু হয়ে যাবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক প্রস্তুতির এই সিরিজে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2024-এর গণিতের সাজেশনস অর্থাৎ গণিতের কোন কোন অংশগুলোর থেকে এই বছর মাধ্যমিকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি, কোন কোন টপিকগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে, কোন কোন অঙ্কগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আজকের এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা মন দিয়ে দেখতে থাকো এবং এই ভিডিওতে যে সমস্ত অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব এই প্রত্যেকটি অঙ্ক তোমরা যদি বাড়িতে ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো তাহলে মাধ্যমিক পরীক্ষায় তোমরা উপকৃত হবেই হবে। মাধ্যমিক পরীক্ষায় তোমরা খুব ভালো রেজাল্ট কিন্তু করতে পারবে। এরপর খুব তাড়াতাড়ি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য অন্যান্য সাবজেক্টগুলোর থেকেও সাজেশনস ভিডিও আসতে চলেছে, তাই কোনো সাজেশনস ভিডিও যাতে তোমার মিস না হয়ে যায়, আপলোড হওয়ার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। ভিডিওতে লাইক কমেন্ট করতে তোমরা একদমই ভুলবে না এবং এই প্রত্যেকটি ভিডিওই তোমার বন্ধুদের সঙ্গেও কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও। একটা কথা অবশ্যই মাথার মধ্যে রাখবে, সাজেশনসের পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্টগুলো কিন্তু তোমরা ভালো করে বুঝবে। প্রায় বছরই তোমরা লক্ষ্য করবে মাধ্যমিকের যে পরীক্ষাগুলো হয় তার মধ্যে থেকে কোনো না কোনো একটা সাবজেক্টের কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকে বা বিভিন্ন সাবজেক্টেরই এক দুটো কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকে। তাই এই টাইপসের কোশ্চেনগুলো সলভ করার জন্য তোমাদের কনসেপ্ট জানা অবশ্যই জরুরি। আর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাদের কাছে যে টেক্সট বুকটি আছে তার প্রত্যেকটা অংশ তোমরা ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে পারো, অথবা আমিও এই চ্যানেল থেকে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টার্স নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। তোমরা চাইলে ক্লাস 10-এর প্লেলিস্টে চলে যাও, সেখান থেকেও সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। এছাড়া অবশ্যই তোমাদের স্কুলে এবং টিউশনিতে যে সমস্ত অঙ্কগুলো যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে সেই সমস্ত অঙ্কগুলোও কিন্তু তোমরা বাড়িতে মন দিয়ে প্র্যাকটিস করতে ভুলবে না। মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে 1 মার্কস এবং 2 মার্কসের যে কোশ্চেন থাকে প্রায় 36 থেকে 40 নাম্বারের মতো কিন্তু কোশ্চেন থাকে। তাই এই শর্ট কোশ্চেনগুলো করার জন্য তোমরা টেস্ট পেপারের যে শর্ট কোশ্চেনের অংশগুলো আছে সেইগুলো ভালোভাবে করবে এবং এর পাশাপাশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ মাধ্যমিক যে পরীক্ষাগুলো আগে হয়ে গিয়েছে সেই মাধ্যমিক পরীক্ষার কোশ্চেনগুলোও কিন্তু ভালোভাবে সলভ করবে। তোমাদের গণিতের 2022 সালের মাধ্যমিক কোশ্চেন পুরোটাই আমি সলভ করে দিয়েছি, ডিটেলসে আলোচনা করেছি। তাই তোমরা 2022 সালের মাধ্যমিক কোশ্চেন যদি এখনো সলভ করোনি তাহলে অবশ্যই মাধ্যমিক প্রস্তুতির প্লেলিস্টে চলে যাও, সেখানে প্রত্যেকটা ভিডিওই তোমরা পেয়ে যাবে। গণিতের সাজেশনসটা দেখার আগে আরেকটা ব্যাপার তোমাদেরকে একটু বলে রাখি, এই হচ্ছে তোমাদের মাধ্যমিকের একটা কোশ্চেন, এটা আগের বছরের কোশ্চেন। এই কোশ্চেন তোমাদের 15 মিনিট আগে দেওয়া হয়, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। এই 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে 15 মিনিট সময় হচ্ছে কোশ্চেনটা পড়ার জন্য, অর্থাৎ প্রথমেই তোমায় কোশ্চেন দেওয়া হবে, তারপর 15 মিনিট হয়ে যাওয়ার পর বাকি যে 3 ঘন্টা থাকবে এই সময় তোমার অ্যান্সার লেখার জন্য দেওয়া হবে। এই সময় তোমাকে উত্তরপত্র অর্থাৎ অ্যান্সার শিট দেওয়া হবে। তাই কোশ্চেনটা পাওয়ার পরই পুরো কোশ্চেনটা ভালোভাবে পড়বে এবং কোশ্চেনে যে ইনস্ট্রাকশনসগুলো দেওয়া থাকে সেইগুলো কিন্তু অবশ্যই ধ্যান দিয়ে পড়বে। মাধ্যমিকের কোশ্চেনটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ইনস্ট্রাকশনে লেখা থাকবে এমন বেশ কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেনগুলো হচ্ছে শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, আবার কিছু কোশ্চেন থাকে যেগুলো হচ্ছে বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। তাই তোমরা জেনে নেবে যে তোমাদের কোন কোন প্রশ্নগুলো করতে হবে। কোশ্চেনটা পড়ার সময় তোমার আরও একটা কাজ হচ্ছে, এমন বেশ কিছু কোশ্চেন পাবে যেখানে তোমার হয়তো দেওয়া থাকবে যে কোনো 5টি কোশ্চেন করো বা এই দুটো কোশ্চেন্সের মধ্যে একটা কোশ্চেন করো। তাহলে কোশ্চেনটা পড়ার সময় সেই কোশ্চেনগুলো সিলেক্ট করো যে কোন কোন কোশ্চেনগুলো তোমার ভালোভাবে জানা আছে বা কোন কোন কোশ্চেনের অ্যান্সারগুলো তুমি সহজেই করতে পারবে। বোঝা গিয়েছে তোমাদের আমি কি বলতে চাইছি? কোশ্চেন পড়ার সময় যদি তুমি কোশ্চেনগুলো সিলেক্ট করে নাও পরে অ্যান্সার করার সময় সুবিধে হবে, সেই সময় তোমার সময় নষ্ট হবে না। কোশ্চেন পড়ার 15 মিনিট পর তোমায় খাতা দেওয়া হবে, এই রকমই একটা খাতা দেওয়া থাকবে 16 পেজের।
মানে এটা একটা কোশ্চেন, কিন্তু মোটামুটি এই টাইপসেরই হবে যে তোমাকে অ্যান্সার শিটটা দেওয়া হবে। এই অ্যান্সার শিটের এখানে ওপরের দিকে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট এগুলো কিন্তু ঠিকঠাকভাবে লিখবে। তারপর এখানেও আবার বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, এই ইনস্ট্রাকশনসগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। খেয়াল রাখবে এই পাতার পরের যে পাতাটা থাকবে এখানে কিন্তু কোনো অ্যান্সার লিখবে না, এই পাতার থেকে কিন্তু অ্যান্সারগুলো লিখতে শুরু করবে। সবার কাছে পরিষ্কার হয়েছে? অ্যান্সার শিটের যে পেজে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই পেজে কোনো কিছু লিখবে না, তার পরের পেজ থেকে লিখতে শুরু করবে। এই পেজে ভালোভাবে দুই সাইডে বা তোমার যদি ইচ্ছে হয় তাহলে চারটে সাইডেও মার্জিন টেনে নিতে পারো। শর্ট কোশ্চেন যেগুলো থাকবে প্রত্যেকটা সাবজেক্টের জন্যই শর্ট কোশ্চেন কিন্তু পরপরই করতে হবে। যদি তুমি কোনো কোশ্চেন করতে না পারো তাহলে তার জন্য কিছুটা জায়গা রেখে দেবে, তারপর পরবর্তী অ্যান্সারটা করতে থাকবে। কিন্তু বড় কোশ্চেনগুলোর ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই, তোমার যখন যে প্রশ্নের অ্যান্সারটা করতে সুবিধে হবে, যেটা আগে মনে পড়বে বা যে কোশ্চেনগুলো তোমার ভালোভাবে রেডি আছে সেইগুলোই করতে থাকবে। কিন্তু যে কোশ্চেনটা করবে তার দাগ নাম্বারটা অবশ্যই ঠিক করে দিয়ে দেবে। অঙ্কের ক্ষেত্রে আরও একটা ব্যাপার আছে, যখন শর্ট কোশ্চেনগুলো করবে তার জন্য একটা ছক রেডি করলে কোশ্চেনের অ্যান্সারগুলো করতেও সুবিধে হয় এবং যিনি খাতা দেখছেন তার খাতাটা দেখতেও কিন্তু সুবিধে হয়। ছকটা কিভাবে বানাতে হয় সেটাও আমি 2022 সালের কোশ্চেনটা নিয়ে যেখানে আলোচনা করেছি সেখানেই পেয়ে যাবে, তোমরা সেখান থেকেই সেই অংশটাও কিন্তু দেখে নিও। এরপর আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, কোন কোন অঙ্কগুলো তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। মাধ্যমিক 2024-এর গণিতের সাজেশনসটা দেখার আগে আমরা জেনে নেব তোমাদের মাধ্যমিকের গণিতের কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ নম্বর বিভাজন, কোন অধ্যায় থেকে গণিতের কিরকম কোশ্চেন থাকবে, কোন অধ্যায়গুলো আমাদের ভালোভাবে পড়লে সেই অধ্যায়গুলোর থেকে আমরা বেশি বেশি নম্বর তুলে নিতে পারবো। গণিতের মোট 26টি অধ্যায় আছে। এই 26টি অধ্যায়কে দেখো 6টি সেকশনে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি সেকশন থেকে একটা করে থাকবে বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ। তারপর প্রত্যেকটার থেকেই থাকবে একটা করে শূন্যস্থান পূরণ। এই 6টি শূন্যস্থান পূরণের মধ্যে যে কোনো 5টি শূন্যস্থান পূরণ করতে হবে। তারপর এই 6টি সেকশন থেকেই থাকবে একটা করে সত্য অথবা মিথ্যা, অর্থাৎ ট্রু অ্যান্ড ফলস। এখানেও এই 6টির মধ্যে যে কোনো 5টি প্রশ্ন তোমায় করতে হবে। এরপর দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নগুলো হয় 2 মার্কসের। সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ শর্ট কোশ্চেন্স মোট 12টি দেওয়া থাকবে, তাদের মধ্য থেকে 10টি করতে হবে। অর্থাৎ এই সংক্ষিপ্ত উত্তর থেকে তোমরা পেয়ে যাচ্ছ 10 2 20 মার্কস, অর্থাৎ 1 মার্কস, এবং 2 মার্কসের কোশ্চেন থাকছে মোট 36 নম্বরের। পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি এবং পরিমিতি এই অংশগুলোর থেকে 2টো করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। জ্যামিতির থেকে 3টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং রাশি বিজ্ঞান থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। গণিতের লিখিত পরীক্ষা হবে 90 মার্কসের এবং বাকি যে 10 মার্কস থাকবে সেটা হচ্ছে তোমাদের স্কুল থেকেই দেওয়া হবে, প্রজেক্ট থেকেই সে নম্বরটা দেওয়া থাকে। অর্থাৎ এই যে 36 নাম্বার সেটা হয়ে গেল 1 মার্কস এবং 2 মার্কসের প্রশ্ন। বাকি যে রইল 54 মার্কস অর্থাৎ 54 মার্কস, এই অংশটা হচ্ছে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। এখন দেখে নাও দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ যেগুলো হয় 5 মার্কস, 4 মার্কস বা 3 মার্কসের, এই প্রশ্নগুলো কোন সেকশন থেকে কিরকম থাকে। পাটিগণিতের যে তোমাদের 3টি অধ্যায় আছে, অধ্যায় 2 সরল সুদ কষা, অধ্যায় 6 চক্রবৃদ্ধি এবং অধ্যায় 14 অংশীদারি কারবার, এই 3টি অধ্যায় থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটা প্রশ্ন করতে হবে এবং এখান থেকে তোমরা পেয়ে যাবে 5 মার্কস। এখানের 3টি অধ্যায় থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, তাই তোমরা যে কোনো 2টো অধ্যায় যদি ভালোভাবে পড়ো, সেই 2টো অধ্যায়ের দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলো যদি ঠিকঠাক ভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই এখান থেকে 5 মার্কস তোমরা অতি সহজেই পেয়ে যাবে। তারপর হচ্ছে বীজগণিত। বীজগণিত থেকে দেখো প্রথম যে অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখান থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটা করতে হবে, 3 মার্কস। তারপর বীজগণিতের অধ্যায় 13 ভেদ এবং অধ্যায় 9 দ্বিঘাত করণী, এই দুটোর থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটা করতে হবে, এখান থেকেও পেয়ে যাবে 3 মার্কস। তোমাদের কাছে যে বইটা আছে সেখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে এখানে দেখবে লেখা থাকবে ভেদ স্ল্যাশ দ্বিঘাত করণী এবং দ্বিঘাত করণী, অর্থাৎ এখানে যে 2টো প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন দ্বিঘাত করণী থেকেও থাকতে পারে অথবা একটা ভেদ থেকে থাকলো, একটা দ্বিঘাত করণী থেকে থাকলো। তাই দ্বিঘাত করণীর অধ্যায়টা অবশ্যই
অতি অবশ্যই ভালোভাবে পড়বে। এখান থেকে দুটো প্রশ্নও থাকতে পারে, আবার একটা প্রশ্নও থাকতে পারে। তারপর হচ্ছে বীজগণিতের অধ্যায় 5 অনুপাত ও সমানুপাত। এখান থেকেও দুটো প্রশ্ন দেওয়া থাকবে 3 মার্কসের, যে কোনো একটা প্রশ্ন করতে হবে। অর্থাৎ এই বীজগণিতের সেকশন থেকেই তোমরা পেয়ে যাচ্ছ 9 মার্কস। তারপর হচ্ছে জ্যামিতি। জ্যামিতির থেকে দুটো উপপাদ্য দেওয়া থাকবে, একটা উপপাদ্য করতে হবে। এখান থেকে তোমরা পেয়ে যাবে 5 মার্কস। উপপাদ্যের প্রয়োগ অর্থাৎ এক্সট্রা উপপাদ্য, এটাও দুটো দেওয়া থাকবে, একটা করতে হবে। এখান থেকেও পেয়ে যাবে তোমরা 3 মার্কস। এবং জ্যামিতির থেকে থাকছে দুটো সম্পাদ্য, একটা সম্পাদ্য করতে হবে, এবং এখানেও পেয়ে যাচ্ছ তোমরা 5 মার্কস। অর্থাৎ জ্যামিতির থেকে দেখো অনেকটা নম্বর আছে, 13 মার্কস আছে। ভালোভাবে যদি এই অংশটা পড়ো তাহলে এখান থেকে 13তে 13 নম্বরই কিন্তু পেয়ে যাবে। এরপর হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির প্রথম যে 3টি অধ্যায় আছে, অর্থাৎ অধ্যায় 20 কোণ পরিমাপের ধারণা, অধ্যায় 23 ত্রিকোণমিতিক অভেদাবলী এবং অধ্যায় 24 পূরক কোণ, এই 3টি অধ্যায় থেকেই সাধারণত 3টি প্রশ্ন দেওয়া থাকে। এখান থেকে দুটো প্রশ্ন করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের নম্বর হচ্ছে 3 করে, মোট 6 নাম্বার। একটা বিষয় অবশ্যই মাথার মধ্যে রাখবে, সবসময়ই কিন্তু এটা 3টি অধ্যায় থেকেই যে একটা একটা করে প্রশ্ন থাকবে এমনটা নাও হতে পারে। হয়তো এই যে অধ্যায়টা আছে এটার থেকে দুটো প্রশ্নও কিন্তু থাকতে পারে। এবং ত্রিকোণমিতির একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, অধ্যায় 25 হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা ও দূরত্ব, এই অধ্যায়টার থেকেই দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে 5 মার্কস। অর্থাৎ ত্রিকোণমিতির থেকে তোমরা পেয়ে যাচ্ছ 11 মার্কস। তারপর হচ্ছে পরিমিতি। পরিমিতির তোমাদের মোট 5টি অধ্যায় আছে, 5টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে 4 মার্কস করে, যে কোনো দুটো প্রশ্ন করতে হবে। এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 8 মার্কস। এবং তোমাদের সর্বশেষ টপিক হচ্ছে রাশি বিজ্ঞান অর্থাৎ অধ্যায় 26। রাশি বিজ্ঞানের 4টি টপিক আছে, 26.1 গড়, 26.2 মধ্যমা, 26.3 অজাইব এবং 26.4 সংখ্যাগুরু মান। রাশি বিজ্ঞান থেকেও 3টি প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে যে কোনো দুটো করতে হবে। এবং রাশি বিজ্ঞানেরও যে মার্কস সেটা হচ্ছে 4 মার্কস করে, মোট তোমরা পেয়ে যাচ্ছ 8 মার্কস। রাশি বিজ্ঞানের এই যে 4টি টপিক আছে, এই 4টি টপিকের মধ্যে যদি 3টি টপিক ভালোভাবে করো তাহলে এখান থেকে অবশ্যই 8 মার্কস তোমরা পাবেই। একটা বিষয় অবশ্যই ধ্যান দেবে, এই অংশটা যদি তোমরা ভালোভাবে করো তাহলেই প্রায় 50 মার্কস অর্থাৎ 50 মার্কসের ওপরে তোমরা এখান থেকে পেয়ে যাবে। যাদের ক্ষেত্রে অঙ্কে একটু দুর্বলতা আছে তাদেরকে আমি বলবো পাটিগণিতের অধ্যায়গুলো ভালোভাবে দেখার জন্য, জ্যামিতির সেকশন ভালোভাবে দেখার জন্য, এবং এই রাশি বিজ্ঞানের সেকশনটাও ভালোভাবে দেখার জন্য। এই 3টি অংশ যদি তোমরা ভালোভাবে দেখে নাও অঙ্কতে অনেকটাই ভালো মার্কস আসবে। 5 মার্কস তো তোমরা পাবেই, 5 মার্কসের থেকেও অনেকটা বেশি মার্কস কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। পরীক্ষার খাতায় কিভাবে অ্যান্সারগুলো লিখতে হবে এবং তোমাদের মাধ্যমিক 2024-এর গণিতের যে কোশ্চেন প্যাটার্ন, এটা তোমাদের সবার কাছে পরিষ্কার হয়েছে কিনা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। তাহলে এরপর আমরা এক একটা টপিক অর্থাৎ প্রথমে পাটিগণিতটা নিয়ে আলোচনা করছি। পাটিগণিতের যে 3টি অধ্যায় আছে এই 3টি অধ্যায়ের কোন কোন অঙ্কগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে চলো সেইগুলো দেখে নেওয়া যাক। তোমরা খাতা পেন রেডি করে নিয়েছো এবং অবশ্যই পাশে তোমাদের গণিত বইটাও কিন্তু রেখে নাও। এখন তোমরা বের করে নাও তোমাদের গণিত বইয়ের 31 পাতায় অধ্যায় 2 সরল সুদ কষা। তোমরা এখন চলে এসো এই অধ্যায়ের 46 পাতায় কোষে দেখি 2। কোষে দেখি 2 থেকে তোমাদের 3টি অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। সেই অঙ্কগুলো হচ্ছে প্রথমেই এই 13 দাগের অঙ্কটা, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন অর্থাৎ পি এবং বার্ষিক শতকরা সরল সুদের হার অর্থাৎ আর, এই দুটো নির্ণয় করতে হবে। 7 বছরের সুদ আসল এর মানে কি আসল প্লাস 7 বছরের সুদ, আর 4 বছরের সুদ আসল মানেও একই, আসল প্লাস 4 বছরের সুদ। এখান থেকে ক্যালকুলেশন করে নেবে 1 বছরের সুদ কত হচ্ছে। যেহেতু এটা সরল সুদ তাই 1 বছরের সুদ যা হবে এরপর তুমি 4 বছর বা 7 বছরের সুদ বের করে নাও, সেখান থেকেই তুমি মূলধন এবং শতকরা সরল সুদের হার এই দুটোও পেয়ে যাবে। এরপর চলে এসো তার পরের পাতায় অর্থাৎ 47 পাতায়।
এই পাতার থেকে তোমরা 19-এর দাগের অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে, এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং তার পরের দাগে যে অঙ্কটা আছে 20-এর দাগ, এই অঙ্কটাও খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, এটাও কিন্তু আসার অনেকটাই সম্ভাবনা আছে। অঙ্কের ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই ধ্যান দেবে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু বুঝে বুঝে প্র্যাকটিস করবে, কারণ এখানে যে ডেটাগুলো আছে, যে সংখ্যাগুলো আছে, যে নামগুলো আছে, সেইগুলো চেঞ্জ থাকতেই পারে। এখানে রহমত চাচার জায়গায় হয়তো রামবাবু শ্যামবাবু থাকতে পারে। 12% যে সরল সুদ দেওয়া আছে সেটা 14% থাকতে পারে, অন্য কিছুও থাকতে পারে। কোষে দেখি 2 থেকে 13, 19, 20 এই 3টি অঙ্ক অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। এছাড়া এখান থেকে 14-র দাগ এবং 18-র দাগ এই দুটো অঙ্ক একটু দেখে রাখবে। এছাড়া তোমাদের যদি মনে হয় তোমরা প্রত্যেকটা অঙ্কই দেখতে পারো এবং তোমাদের স্কুলে বা টিউশনিতে যে সমস্ত অঙ্কগুলো করানো হবে অবশ্যই সেই অঙ্কগুলোও কিন্তু ধ্যান দিয়ে প্র্যাকটিস করবে। এখনো পর্যন্ত যে অঙ্কগুলো বললাম এগুলো হচ্ছে 5 মার্কসের। এরপর হচ্ছে 1 মার্কস এবং 2 মার্কসের, অর্থাৎ অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্তর জন্য 21-এর এ, বি এবং সি প্রত্যেকটাই দেখে রাখবে এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 22-এর প্রত্যেকটাই দেখে রাখবে। তার মধ্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 22-এর 2, 22-এর 4 এবং 22-এর 5। মাধ্যমিকের পরীক্ষায় অনেক সময় এই কোষে দেখি অর্থাৎ অনুশীলনীর অঙ্কগুলোর পাশাপাশি তোমাদের প্রয়োগের অঙ্কগুলোও কিন্তু থাকে, তাই কিছু কিছু প্রয়োগের অঙ্কও তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্রথমেই তোমরা চলে এসো 38 পাতায়। এই পাতার একদম ওপরের দিকে একটা অঙ্ক আছে, দেখো প্রয়োগ 17। ভালোভাবে এটাও প্র্যাকটিস করবে, অনেকটাই আসার সম্ভাবনা আছে। তারপর চলে এসো 42 পাতায়। এই পাতারও ওপরের দিকে দেখো প্রয়োগ 25-এর যে অঙ্কটা আছে এটাও কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এটা কোষে দেখি 2-এর 13-র দাগের অঙ্কটার মতোই, তাই 13-র দাগের অঙ্কটা যদি তুমি করতে পারো তাহলে এই অঙ্কটাও ইজিলি করতে পারবে। তারপর প্রয়োগ 26, এটাও একটু দেখে রাখবে। এরপর তোমরা বের করে নাও 44 পাতা। এই পাতার নিচের দিকে দেখো প্রয়োগ 30-এ যে অঙ্কটা আছে এটা দেখে রাখবে। এই অঙ্কটা কোষে দেখি 2-এর 20-র দাগের অঙ্কটার মতোই। তারপর তোমরা দেখে রাখবে এখান থেকে 31-এর দাগের অঙ্ক, এটা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং এই অধ্যায় থেকে আর একটা অঙ্ক তোমাদেরকে বলবো একটু দেখে রাখতে পারো, সেটা হচ্ছে প্রয়োগ 33। সাজেশনসে যে সমস্ত অঙ্কগুলো দিলাম এই প্রত্যেকটা অঙ্ক তোমরা বইয়ে মার্ক করে নিয়েছো বা খাতার মধ্যে লিখে নিয়েছো তো? ভালোভাবে প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে প্র্যাকটিস করবে। যদি কোনো অঙ্কে বোঝার অসুবিধে হয় অবশ্যই আমায় কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। এরপর আমরা আলোচনা করব পাটিগণিতের পরবর্তী অধ্যায়। তোমরা বের করে নাও 100 পাতা। অধ্যায় 6 চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। তোমরা এখন বের করে নাও এই অধ্যায়ের 112 পাতায় কোষে দেখি 6.1। এখান থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমরা মার্ক করো। প্রথমেই এই 5-এর দাগের অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবে। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? এই অঙ্কটাকে দুভাবে করা যায়। তোমরা পুরো 2.5 বছরের ক্যালকুলেশন করেও করতে পারো, অথবা 2 বছরের আগে বের করে নিলে তারপর এই হাফ বছরের ক্যালকুলেশনটা করতে পারো। তারপর তোমরা 13-র দাগের অঙ্কটা দেখবে, তারপর 15, 17, 19 এবং এই অধ্যায়ের একদম শেষ অঙ্ক এই 25। কোষে দেখি 6.1 থেকে তাহলে কোন কোন অঙ্কগুলো বললাম? 5, 13, 15, 17, 19 এবং 25। অনুশীলনীর এই অঙ্কগুলোর পাশাপাশি আমরা অবশ্যই প্রয়োগের থেকেও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেব। তোমরা প্রথমেই চলে এসো 108 পাতায়। এই পাতায় ওপরের দিকে দেখো একটা প্রয়োগের অঙ্ক আছে, প্রয়োগ 12। এটা ভালোভাবে প্র্যাকটিস করবে। এই অঙ্কটা কোষে দেখি 6.1 এর 5-এর দাগের অঙ্কটার মতোই। তারপর তোমরা দেখে রাখবে এই প্রয়োগ 15-র অঙ্কটা। এই অঙ্কটাও কোষে দেখি 6.1 এর 13-র দাগের অঙ্কটার মতোই। তারপর তোমরা এখান থেকে আরেকটা প্রয়োগ দেখে রাখবে, সেটা হচ্ছে প্রয়োগ 18। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্ক, অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। এই অঙ্কটাও কোষে দেখি 6.1 এর 17-র দাগের অঙ্কটার মতোই। অনুশীলনীর অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে এই প্রয়োগের অঙ্কগুলো সহজেই করতে পারবে। বা পরীক্ষার সময় যদি এই টাইপসের অন্য অঙ্কও থাকে আমি 100% নিশ্চিত
তোমরা সেই অঙ্কগুলোও কিন্তু সহজেই করে নিতে পারবে। এরপর চলে এসো এই অধ্যায়েরই পরবর্তী অংশ, সমাহার বৃদ্ধি বা হ্রাস। চলে এসো 117 পাতায় কোষে দেখি 6.2। এই বছর মাধ্যমিকে সমাহার বৃদ্ধি বা হ্রাস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই কিন্তু কম, যেহেতু এই অধ্যায়টা অনেকটাই সহজ অধ্যায়। তার জন্যই আমি এখান থেকে 4-5টি অঙ্ক তোমাদের বলে দিচ্ছি। এই 4-5টি গুরুত্বপূর্ণ অঙ্ক প্র্যাকটিস করে রাখো। যদি পরীক্ষাতে আসে তাহলে তোমার এই অঙ্কগুলো করতে সুবিধা হবে, কারণ এই অধ্যায়টা সহজ, সহজেই অঙ্কগুলো হয়ে যাবে। কোষে দেখি 6.2 এর খুব গুরুত্বপূর্ণ যে অঙ্ক সেটা হচ্ছে এই 5-এর দাগের অঙ্কটা। এছাড়া এখান থেকে তোমাদের আর দুটো অঙ্ক আমি বলবো দেখে রাখবে, সেটা হচ্ছে এই 9-এর দাগ এবং এই 14-র দাগ। আর প্রয়োগের থেকেও আমি বলবো দুটো প্রয়োগ তোমরা একটু দেখে রাখবে। একটা হচ্ছে প্রয়োগ 27 এবং খুব গুরুত্বপূর্ণ যে প্রয়োগ, যদি এই অধ্যায়টির থেকে প্রশ্ন থাকে তাহলে এই প্রশ্নটা আসার অনেকটাই সম্ভাবনা আছে, সেটা হচ্ছে এই প্রয়োগ 29। 1 মার্কস এবং 2 মার্কসের জন্য তোমরা যে অঙ্কগুলো দেখে রাখবে সেটা হচ্ছে কোষে দেখি 6.2 এর 16-র এ বি সি এবং 2 মার্কসের জন্য এই 17-র দাগের গুলো। 17-র প্রত্যেকটাই দেখে রাখবে, তার মধ্য থেকে এই 1-এর দাগ, 4-এর দাগ এবং 5-এর দাগ, এই তিনটি অবশ্যই ভালোভাবে দেখে রাখবে। অধ্যায় 6 থেকে যে সমস্ত অঙ্কগুলো বললাম এই প্রত্যেকটা অঙ্ক তোমরা মার্ক করে নিয়েছো তো? এরপর আমরা আলোচনা করব পাটিগণিতের শেষ অধ্যায়। তোমরা বের করে নাও 198 পাতায় অধ্যায় 14, অংশীদারি কারবার। অংশীদারি কারবার এই অধ্যায়টি নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি। প্রত্যেকটা অঙ্ক নিয়েই আমি আলোচনা করেছি কিভাবে প্রত্যেকটা অঙ্ককেই সহজে করা যাবে। তাই যাদের ক্ষেত্রে এই অধ্যায় 14 নিয়ে অসুবিধে আছে, ডাউটস আছে, তারা অবশ্যই প্লেলিস্টে চলে যাও, সেখানে এই অধ্যায় সংক্রান্ত যে সমস্ত ভিডিওসগুলো আছে সেই ভিডিওসগুলো দেখে নাও। এই ভিডিওসগুলোর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। চলে এসো এই অধ্যায়ের 202 পাতায় কোষে দেখি 14-তে। কোষে দেখি 14 থেকে যে সমস্ত অঙ্কগুলো দেখবে সেটা হচ্ছে প্রথমেই এই 9-এর দাগের অঙ্কটা, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর 10-এর দাগের অঙ্ক, এটাও খুব গুরুত্বপূর্ণ। 11, 12 এই অঙ্কগুলোও কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এই 14-র দাগের অঙ্কটাও ভালোভাবে প্র্যাকটিস করবে। এই প্রত্যেকটা অঙ্ক আসারই অনেকখানি সম্ভাবনা আছে। কোষে দেখি 14-র 14, 12, 11, 10, 9 এই 5টি অঙ্ক অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করার পাশাপাশি তোমরা এখান থেকে 5-এর দাগ, 3-এর দাগ এবং এই 13-র দাগ, এই তিনটি অঙ্কও কিন্তু দেখে রাখবে। 1 মার্কসের জন্য 16-র প্রত্যেকটাই দেখে রাখবে এবং 2 মার্কসের জন্য এই 17-র প্রত্যেকটাই বলবো দেখে রাখবে। তার মধ্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1, তারপর 2, 3 এবং 4। কোষে দেখি 14-র এই যে সমস্ত অঙ্কগুলো বললাম প্রত্যেকটা তোমরা মার্ক করে নিয়েছো। এরপর চলে এসো এখানে প্রয়োগের অঙ্কগুলোতে। প্রথমেই চলে এসো 199 পাতায়। এই পাতার একদম নিচের দিকে যে অঙ্কটা দেওয়া আছে ভালোভাবে এটা প্র্যাকটিস করবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই অঙ্কটা তোমাদের কোষে দেখি 14-র 5-এর দাগের অঙ্কটার মতোই। তারপর তোমরা চলে এসো 201 পাতা। 201 পাতায় প্রয়োগ 8, প্রয়োগ 9 এই দুটো দেখে রাখবে। তারপর প্রয়োগ 10, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই অঙ্কটাও তোমাদের কোষে দেখি 14-র 10-এর দাগের অঙ্কটার মতোই। এবং তোমরা এখান থেকে দেখে রাখবে প্রয়োগ 11, এটাও আসার অনেকটাই সম্ভাবনা আছে এবং এই অঙ্কটাও হচ্ছে তোমাদের অনুশীলনীর 12-র দাগের অঙ্কটার মতোই। আবারও বলছি, অনুশীলনীর অঙ্কগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো, যে সমস্ত অঙ্কগুলো দিলাম, তাহলে সেই টাইপসের, সেই রিলেটেড যে সমস্ত অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো সহজেই করতে পারবে। এই প্রয়োগের অঙ্কগুলো যদি একটু দেখে রাখো তাহলে পরীক্ষার সময় যদি এই অঙ্কটাই থাকে তাহলে তুমি কনফিডেন্টলি কিন্তু পরীক্ষার খাতায় সেই অঙ্কগুলো করতে পারবে। পাটিগণিতের তোমাদের 3টি অধ্যায় আছে এবং এই 3টি অধ্যায় থেকেই আমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম। যাদের ক্ষেত্রে অঙ্কে একটু সমস্যা আছে তারা এই 3টি চ্যাপ্টার্স বাদ দাও,
যে কোনো দুটি চ্যাপ্টার্স ভালোভাবে পড়ো, তাহলেই পাটিগণিত থেকে যে 5 মার্কস সেটা অবশ্যই পেয়ে যাবে। এবং 1 মার্কস এবং 2 মার্কসের জন্য আমি বলবো 3টি চ্যাপ্টার্সের প্রত্যেকটা অঙ্কই কিন্তু দেখে রাখবে। এরপর আমরা আলোচনা করব তোমাদের গণিতের পরবর্তী টপিক, রাশি বিজ্ঞান। তোমরা বের করে নাও 329 পাতায় অধ্যায় 26, রাশি বিজ্ঞান, স্ট্যাটিস্টিক্স, গড়, মধ্যমা, অজাইব এবং সংখ্যাগুরু মান। রাশি বিজ্ঞানের এই 4টি টপিকের থেকে যে কোনো 3টি প্রশ্ন থাকে এবং তোমাদের 2টি প্রশ্ন করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মার্কস হচ্ছে 4 মার্কস করে, অর্থাৎ ভালোভাবে এই অংশটা প্র্যাকটিস করলেই 8 মার্কস তোমরা পেয়ে যাবে। রাশি বিজ্ঞানের অঙ্কগুলো করার ক্ষেত্রে আরেকটা ব্যাপার অবশ্যই মাথার মধ্যে রাখবে, এই অধ্যায়ের যে সমস্ত সূত্রগুলো আছে সেই প্রত্যেকটা সূত্র কিন্তু তোমাকে মনে রাখতেই হবে। প্রত্যেকটা সূত্রই এই অধ্যায়েরও এবং অন্যান্য প্রত্যেকটা অধ্যায়েরও সূত্রগুলো খাতার মধ্যে লিখে নেবে, মাঝে মাঝে সেই খাতাটায় চোখ বোলাবে, দেখবে প্রত্যেকটা সূত্রই তোমার মনে থাকবে। এবং পরীক্ষার দিন সকালবেলা অবশ্যই প্রত্যেকটা সূত্রেই কিন্তু চোখ বুলিয়ে যাবে। তোমরা এখন বের করে নাও 340 পাতায় কোষে দেখি 26.1। এই অনুশীলনীটি হচ্ছে গড় নির্ণয়ের। গড় নির্ণয়ের জন্য 3টি পদ্ধতি এখানে আছে। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, তারপর হচ্ছে কল্পিত গড় পদ্ধতি এবং ক্রমবিচ্যুতি পদ্ধতি। গড় নির্ণয়ের অঙ্কগুলো দুই ভাবে থাকতে পারে। একটা তোমাকে বলা থাকতে পারে যে গড় নির্ণয় করো, তাহলে তুমি যে কোনো 3টি পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো। কিন্তু যদি কোশ্চেনে এইভাবে বলা থাকে যে গড় নির্ণয় করো প্রত্যক্ষ পদ্ধতিতে বা কল্পিত গড় পদ্ধতিতে, তখন কিন্তু তোমাকে সেই পদ্ধতিতেই করতে হবে, না হলে কিন্তু মার্কস পাবে না। ব্যাপারটা সবার কাছে পরিষ্কার হয়েছে? এখন দেখে নাও কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে। প্রথমেই যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে 7-এর 2। তারপর চলে এসো পরের পাতায়, অর্থাৎ 341 পাতায়। এখান থেকে তোমরা দেখে রাখবে 9-এর 2। যেমন এখানে বলা আছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতেই নিচের তথ্যের গড় নির্ণয় করি, এবং পরীক্ষাতে এই অঙ্কটা মনে করো দেওয়া আছে এবং সেখানে শুধুমাত্র বলা আছে গড় নির্ণয় করি, তাহলে তুমি যে কোনো পদ্ধতির সাহায্যেই কিন্তু গড়টা বের করতে পারো। তারপর খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এই 10-এর অঙ্কটা অবশ্যই ধ্যান দিয়ে প্র্যাকটিস করবে। এখানে যৌগিক গড় সেটা দেওয়া আছে, তোমাকে পি এর মানটা নির্ণয় করতে হবে। তারপর এই অনুশীলনীর 12 দাগের অঙ্কটা দেখে রাখবে। 12 অঙ্কে দেখো 5 থেকে 14, তারপর 15 থেকে 24, এইভাবে শ্রেণী সীমাগুলো করা আছে, অর্থাৎ এখানে গ্যাপ আছে, এই গ্যাপটাকে পূরণ করতে হবে, অর্থাৎ শ্রেণী সীমানা বের করে নিতে হবে, তারপর যে পদ্ধতিতে তুমি চাইবে সেই পদ্ধতিতে করতে পারো। এবং এখান থেকে আরেকটা অঙ্ক দেখবে, সেটা হচ্ছে 13 দাগ। এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এটা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাতে দেওয়া আছে। এই রকম যেখানে থাকবে সেখানে অবশ্যই তোমাকে পরিসংখ্যাটা বের করে নিতে হবে। যেমন এখানে প্রথমের ঘরটা দেওয়া আছে 10-এর কম, তার মানে এটা আমি নিতে পারি কত, 0 থেকে 10। তারপর এটা দেওয়া আছে 20-র কম, তাহলে এই ঘরটাকে আমি নিতে পারি 10 থেকে 20। তাহলে 0 থেকে 10 এর পরিসংখ্যা কত হবে, 5। 10 থেকে 20 এর পরিসংখ্যা কি 9 হবে? না, এর ক্ষেত্রে কি হবে, 9 থেকে 5-এর বিয়োগ। তাহলে 9 থেকে 5-এর বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, 4। একইভাবে যখন এই পরের ঘরটা করব, সেখানে 17 থেকে 9-এর বিয়োগ করবে, তারপর লিখে যাবে। একইভাবে বাকিগুলোর ক্ষেত্রেও এই আগেরটার থেকে বিয়োগ করে যেটা আসবে সেটাই হচ্ছে কিন্তু ওই শ্রেণী যে সীমা বা শ্রেণী সীমানাটার পরিসংখ্যা। তাহলে কোষে দেখি 26.1 থেকে আমি যে অঙ্কগুলো বললাম সেটা হচ্ছে 7-এর 2, 9-এর 2 এবং 10, 12, 13 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এছাড়া তোমরা এখান থেকে এই 5-এর দাগের অঙ্কটা একটু দেখে রাখবে। এরপর আমরা দেখে নেব প্রয়োগের অঙ্কগুলো। প্রথমেই চলে এসো 337 পাতা। এই 337 পাতার প্রয়োগ 8 ভালোভাবে প্র্যাকটিস করবে। এই অঙ্কটাও দেখো তোমাদের কোষে দেখি 26.1-এর 10-এর দাগের অঙ্কটার মতোই। তারপর এই পাতারই নিচের দিকে যে প্রয়োগ 10 দেওয়া আছে এটাও ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রয়োগের ক্ষেত্রে প্রয়োগ 8 এবং প্রয়োগ 10 এই দুটো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। এছাড়া তোমরা এখান থেকে আর দুটো টাইপসের যে প্রয়োগ আছে সেটা দেখে রাখতে পারো। একটা হচ্ছে প্রয়োগ 5 আর অন্য প্রয়োগটা হচ্ছে প্রয়োগ 13। সাধারণত এই টাইপসের অর্থাৎ প্রয়োগ 13 টাইপসের যে অঙ্কগুলো
থাকার সম্ভাবনা অনেকটাই কম। কিন্তু যদি কোশ্চেন একটু ঘুরিয়ে দেওয়া থাকে তখন কিন্তু এই টাইপসের কোশ্চেন থাকতেও পারে। তাই অবশ্যই আমি বলবো এটা একটু ভালোভাবে দেখে রাখবে। এরপর বের করে নাও 349 পাতায় কোষে দেখি 26.2। পরের পাতায় চলে এসো। এখান থেকে 4টি অঙ্ক অবশ্যই ভালোভাবে দেখে রাখবে। সেটা হচ্ছে 10, তারপর 12, 14 এবং 15। 15 দাগের অঙ্কে দেখো মধ্যমা দেওয়া আছে, এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে এবং পরিসংখ্যার যে মোট সমষ্টি সেটাও এখানে দেওয়া আছে। মধ্যমা নির্ণয় করার জন্য যে সূত্র, সেই সূত্রটাও অবশ্যই ভালোভাবে মাথার মধ্যে রাখবে। কোষে দেখি 26.2 এর 10, 12, 14, 15 এই 4টি তো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। এছাড়া এখান থেকে 13 এবং 9 এই দুটোকেও একটু দেখে রাখতে পারো। এরপর আমরা দেখে নেব প্রয়োগের অঙ্কগুলো। তোমরা চলে এসো 348 পাতা। এখানে নিচের দিকে যে প্রয়োগ 24 আছে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এই অঙ্কটাও তোমাদের অনুশীলনীর 15 দাগের অঙ্কটার মতোই। তারপর এখান থেকে এই 25-এর যে প্রয়োগ এটাও দেখে রাখবে এবং আরেকটা প্রয়োগ তোমরা একটু দেখে রাখতে পারো, সেটা হচ্ছে প্রয়োগ 22। রাশি বিজ্ঞানের গড়, মধ্যমা এই দুটো আলোচনা হয়ে গেল। এর পরের টপিক হচ্ছে ওজাইব। আমি এই ওজাইব অংশটির থেকে কোনো প্রশ্ন নিয়েই আলোচনা করছি না। সাধারণত এই বছরের পরীক্ষাতে ওজাইব থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই তোমাদের যদি মনে হয় তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারো, আমি আলাদাভাবে এখান থেকে আর আলোচনা করছি না। আমরা এরপর আলোচনা করব রাশি বিজ্ঞানের পরবর্তী টপিক সংখ্যাগুরু মান। চলে এসো 364 পাতায় কোষে দেখি 26.4। দুটো অঙ্ক এখান থেকে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে 6 এবং 8। এছাড়া 7-এর দাগেরটা একটু দেখে রাখবে। কোষে দেখি 26.4-এর 6, 7, 8 এই 3টি অঙ্ক তো দেখবেই। এছাড়া অনুশীলনীরও আমরা 1-2 অঙ্ক প্র্যাকটিস করব। চলে এসো 363 পাতায়। এই 363 পাতায় যে প্রয়োগ 35 দেওয়া আছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়া এখান থেকে 362 পাতায় প্রয়োগ 33 এটাও একটু দেখে রাখবে। রাশি বিজ্ঞানের অংশ থেকে যে সমস্ত 4 মার্কসের প্রশ্নগুলো থাকে সেই 4 মার্কসের প্রশ্নগুলোর জন্য এইগুলোই প্র্যাকটিস করে নিও। এরপর আমরা একটু আলোচনা করে নিই এই রাশি বিজ্ঞানের অংশ থেকে যে সমস্ত 1 মার্কস এবং 2 মার্কসের প্রশ্ন থাকে। তোমরা চলে এসো 365 পাতায়, অর্থাৎ কোষে দেখি 26.4। 1 মার্কসের জন্য 9-এর প্রত্যেকটাই দেখে রাখবে এবং 2 মার্কসের জন্য তোমরা 10-এর অঙ্কগুলো দেখবে। 10-এর এখান থেকে প্রত্যেকটা দেখার দরকার নেই। 10-এর দাগের তোমরা 3টি অঙ্ক দেখে রাখবে, 2, 3 এবং 4। অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত অর্থাৎ 1 মার্কস এবং 2 মার্কসের প্রশ্নগুলোর জন্য বইয়ের যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে এইগুলো প্র্যাকটিস করার পাশাপাশি তোমাদের কাছে যে সমস্ত টেস্ট পেপার আছে বা স্কুল থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হবে সেই টেস্ট পেপারেরও বেশ কিছু অংশের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করে নিও। তাহলে মাধ্যমিকে কি টাইপসের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, কিভাবে সেই প্রশ্নগুলো থাকে, তার প্যাটার্নগুলো বোঝার ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধে হবে। পাটিগণিত, রাশি বিজ্ঞান এই দুটো টপিকই আমাদের আলোচনা হয়ে গেল। এরপর আমরা আলোচনা করব গণিতের আরো একটা গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ জ্যামিতি। যে অংশটা তোমরা যদি ভালোভাবে করে যাও তাহলে 13 মার্কস কিন্তু এখান থেকে একদম নিশ্চিত। জ্যামিতির থেকে তাহলে আমরা প্রথমেই দেখে নেব কোন কোন উপপাদ্যগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। দুটো উপপাদ্য দেয়া থাকবে, এখান থেকে একটা উপপাদ্য করতে হবে এবং 5 মার্কস পেয়ে যাবে তোমরা এখান থেকে। আমি তোমাদের 5-6টি উপপাদ্য দিচ্ছি, তার মধ্য থেকে প্রথম 3টি উপপাদ্য অবশ্যই খুব ভালোভাবে পড়বে। এই বছরের মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিক 2024-এ এই প্রথম 3টি উপপাদ্যের মধ্যে একটা উপপাদ্য আসার প্রায় 99% কিন্তু সম্ভাবনা আছে। প্রথমটা হচ্ছে তোমাদের 123 পাতায় উপপাদ্য 34। কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বইয়ে দেখো তোমাদের 4টি ছবি দেওয়া আছে,
4টি ছবি আঁকার প্রয়োজন নেই, এদের মধ্য থেকে যে কোনো একটা ছবি আঁকবে এবং সেইভাবেই এখানে প্রমাণটা কিন্তু করতে হবে। কারণ দেখো 1 নম্বর এবং 2 নম্বর চিত্রের ক্ষেত্রে এই প্রমাণটা, 3 নম্বর চিত্রের ক্ষেত্রে এই প্রমাণটা এবং 4 নম্বর চিত্রের জন্য এই প্রমাণটা। তোমরা যে চিত্রটা অঙ্কন করবে সেই অনুযায়ী কিন্তু এখানে প্রমাণটা করতে হবে। যদি 1 বা 2 নম্বর চিত্র অঙ্কন করো তাহলে এখানেই কিন্তু তোমার প্রমাণ হয়ে যাচ্ছে, এই পর্যন্ত করলেই হয়ে যাবে। বোঝা গিয়েছে সবার? পরের গুরুত্বপূর্ণ উপপাদ্যটা হচ্ছে 255 পাতায় উপপাদ্য 48। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজ অর্থাৎ এই যে ত্রিভুজ এবিসি এর সঙ্গেও কিন্তু সদৃশ্য। কিভাবে একটা উপপাদ্য লিখতে হয় এটা নিশ্চয়ই তোমরা জানো। একটা উপপাদ্যের জন্য প্রথমেই হচ্ছে প্রদত্ত বা স্বীকার্য, যেটা দেওয়া আছে। তারপর হচ্ছে প্রামাণ্য অর্থাৎ যেটা প্রমাণ করতে বলা আছে। তারপর হচ্ছে অঙ্কন। অঙ্কন কিন্তু প্রত্যেকটা উপপাদ্যে নাও থাকতে পারে, এই অঙ্কনটা হচ্ছে প্রমাণের স্বার্থে কিন্তু প্রয়োজন হয়। এবং সর্বশেষ হচ্ছে প্রমাণ, অর্থাৎ যেটাকে তুমি প্রমাণ করতে দেওয়া আছে সেটাকে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে দেখিয়ে দিতে হবে প্রমাণ করে। এই উপপাদ্য যেমন 48, এখানে কিন্তু কোনো অঙ্কনের প্রয়োজন নেই। তারপরের গুরুত্বপূর্ণ উপপাদ্যটা হচ্ছে 285 পাতায় উপপাদ্য 49, পিথাগোরাসের উপপাদ্য। এটা কিন্তু পরীক্ষায় দুই ভাবে থাকে। একটা তোমার বলা থাকতে পারে যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো। পিথাগোরাসের উপপাদ্য যদি বিবৃত করার কথা বলা থাকে তাহলে এখান থেকে এই পর্যন্ত আগে লিখে নেবে, তারপর এটা প্রমাণ করবে। আর অনেক সময় এটা ডিরেক্টলিও বলা থাকতে পারে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সেক্ষেত্রে আর এটা লেখার প্রয়োজন নেই, তুমি ডিরেক্টলি উপপাদ্যটা প্রমাণ করবে। তাহলে আমি কোন কোন উপপাদ্যগুলো বললাম যে ভালোভাবে পড়তে হবে? উপপাদ্য 34, উপপাদ্য 48 এবং উপপাদ্য 49। এছাড়া তোমরা যে সমস্ত উপপাদ্যগুলো দেখে রাখবে সেটা হচ্ছে 129 পাতায় উপপাদ্য 35, একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। তারপর তোমরা দেখে রাখবে 211 পাতায় উপপাদ্য 41, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তারপর 215 পাতায় উপপাদ্য 42, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। এক্ষেত্রেও দেখো দুটো ছবি দেওয়া আছে, যে কোনো একটা ছবি আঁকলেই চলবে। উপপাদ্যের ক্ষেত্রে আরো একটা ব্যাপার ধ্যান দেবে, তুমি যে চিত্রটা অঙ্কন করবে সেই চিত্র অনুযায়ী কিন্তু এই সমস্ত ডেটাগুলো হবে। তাই চিত্র ঠিকঠাক করতে হবে এবং নামকরণও কিন্তু অবশ্যই ঠিকঠাক ভাবেই লিখতে হবে। এই উপপাদ্যগুলো দেখে নিলেই তোমরা এর মধ্য থেকেই কমন পেয়ে যাবে। কিন্তু অনেক সময় যদি কোশ্চেন একটু ঘুরিয়ে থাকে তার জন্য কিন্তু আমি বলবো এই উপপাদ্য 32 এবং উপপাদ্য 37 এই দুটো একটু দেখে রাখতে পারো। কিন্তু আগের দিকে আমি যে সমস্তগুলো বললাম এই প্রত্যেকটাই ভালোভাবে কিন্তু করে রাখবে। আর প্রথম তিনটি অর্থাৎ উপপাদ্য 34, 48, 49 খুবই ভালোভাবে পড়বে। উপপাদ্য আলোচনা হয়ে গেল, এরপর আমরা আলোচনা করব জ্যামিতির পরবর্তী অংশ সম্পাদ্য। সম্পাদ্যর ক্ষেত্রেও দুটো সম্পাদ্য দেওয়া থাকবে, একটা করতে হবে 5 মার্কস। প্রথমেই তোমরা চলে এসো 172 পাতায় 11 নম্বর অধ্যায় ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। এই অধ্যায়ের তোমরা বের করে নাও কোষে দেখি 11.1, 176 পাতায়। এই বছর মাধ্যমিক পরীক্ষায় পরিবৃত্ত অঙ্কন আসার অনেকটাই সম্ভাবনা আছে। পরিবৃত্ত অঙ্কন মানে কি? প্রথমে হচ্ছে আগে ত্রিভুজ অঙ্কন করো, এরপর ত্রিভুজের যে কোনো দুটি বাহুর
লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ সমদ্বিখণ্ডক অঙ্কন করো। ওই সমদ্বিখণ্ডক দুটি যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর সঙ্গে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দুকে যোগ করে সেই মাপ নিয়ে বৃত্তটা অঙ্কন করে নাও। বোঝা গিয়েছে কিভাবে একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরিবৃত্ত অঙ্কনের জন্য যেগুলো তোমরা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে কোষে দেখি 11.1 এই একের অঙ্কগুলো, তার মধ্য থেকেও 1, 3, 5 এবং 6 এই চারটি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। পরিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে মাথার মধ্যে রাখবে ত্রিভুজ অঙ্কনটা অবশ্যই ঠিক করে করবে। ক্লাস 8 ক্লাস 9-এ তোমরা অসংখ্য ত্রিভুজ অঙ্কন করেছো, তাই সেখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপর সেই ত্রিভুজটার যে কোনো দুটো বাহুর সমদ্বিখণ্ডক করো। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে শুধুমাত্র তার অতিভুজের সমদ্বিখণ্ডক করলেও কিন্তু চলবে। এরপর সম্পাদ্য অঙ্কনের জন্য আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায় 278 পাতায় অধ্যায় 21 মধ্য সমানুপাতি নির্ণয়। চলে এসো কোষে দেখি 21-এ, অর্থাৎ 283 পাতা। কোষে দেখি 21-এর এই 2-এর দাগের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। বর্গমূল নির্ণয় করি। কিভাবে কোশ্চেন থাকবে? দুইভাবে কিন্তু কোশ্চেন থাকতে পারে। একটা হচ্ছে যে 7-এর বর্গমূল নির্ণয় করি, অথবা √7-এর মান নির্ণয় করো। মধ্য সমানুপাতি অঙ্কনের জন্য কি করতে হবে? যে সমস্ত মৌলিক সংখ্যাগুলো থাকবে তাদেরকে তুমি 5 দিয়ে ভাগ করে দেবে। 5 দিয়ে ভাগ করে দেওয়ার পর তুমি দুটো বাহুর মাপ পাবে। যেমন মনে করো 35, তাহলে 35 মানে কত হচ্ছে? 5 × 7। অনেক সময় 5 দিয়ে ভাগ করার পর মনে করো আছে 37, তাহলে 37কে তো 5 দিয়ে ভাগ করলে মিলবে না, সেক্ষেত্রে দশমিকে থাকতে পারে। তাহলে সেই দুটো বাহুর মাপ নিয়ে নাও, এখানে সেই দুটো বাহুকে বসাও। এ থেকে বি এটা মনে করো 5, বি থেকে সি এটা হচ্ছে মনে করো 7। এর পরের স্টেপ কি হচ্ছে? বাহুর মাপ নেওয়ার পর কি করবে? এই যে এ থেকে সি পর্যন্ত হলো, এটার তোমাকে লম্ব সমদ্বিখণ্ডক করতে হবে। লম্ব সমদ্বিখণ্ডক করার পর এখানে একটা অর্ধবৃত্ত অঙ্কন করো এবং প্রথমে যে বাহুটা নিয়েছো সেই বাহুর শেষ প্রান্তে একটা 90 ডিগ্রি অঙ্কন করে এই অর্ধবৃত্ত পর্যন্ত দাগটা টেনে দাও। এই যে মাপটা তুমি পেলে ডিবি, এটাই হচ্ছে 35-এর বর্গমূলটা। কোন কোন বর্গমূলগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে সেইগুলো তোমরা খাতার মধ্যে লিখে নাও। প্রথমেই হচ্ছে √31, তারপর √24, √29, √21 এবং √23। আরো একবার বলছি, মিলিয়ে নাও। √31, √24, √29, √21 এবং √23। যে কোনো এক দুটো যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করো বাকিগুলোও কিন্তু করতে পারবে, কারণ প্রত্যেকটারই প্যাটার্ন তো একই রকম। এছাড়া এই কোষে দেখি 21-এর 3-এর দাগ যেগুলো বর্গাকার চিত্র অঙ্কন করতে বলেছে এগুলো একটু দেখে রাখতে পারো, এক দুটো দেখে রাখলেই হবে। বর্গাকার চিত্র অঙ্কনের জন্য প্রথমে তোমাকে এরকম স্টেপ করতেই হবে, অর্থাৎ তোমাকে প্রথমেই মধ্য সমানুপাতি বের করে নিতে হবে। এরপরে এই যে বি থেকে ডি এর মাপটা তুমি পেলে সেই মাপটা কাটা কম্পাসে নিয়ে নাও, অর্থাৎ পেন্সিল কম্পাসে নিয়ে নাও। এরপর বি থেকে একটা এই দিকে কাটো, তারপর এই পয়েন্ট থেকে একটা ওপরের দিকে কাটো এবং ডি থেকে একটা ওপরের দিকে কাটো। তারপরে এগুলোকে স্কেলের সাহায্যে যোগ করে দিলেই তোমার বর্গক্ষেত্র রেডি। মাধ্যমিক 2024-এর পরীক্ষার জন্য পরিবৃত্ত এবং মধ্য সমানুপাতি এই দুটো ভালোভাবে প্র্যাকটিস করলেই এখান থেকে 100% একটা টাইপসের অঙ্ক তোমরা পাবেই, অর্থাৎ একটা সম্পাদ্য তোমরা পাবেই। তাই এই দুটো চ্যাপ্টার্সের যে সমস্ত সম্পাদ্যগুলো দিলাম এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। এছাড়া যদি তোমাদের মনে হয় তাহলে 229 পাতায় অধ্যায় 17 অর্থাৎ স্পর্শক অঙ্কনের দুটো টাইপসের তোমরা একটু দেখে রাখতে পারো। কোন কোন দুটো টাইপস দেখবে সেটা আমি বলে দিচ্ছি। 232 পাতায় কোষে দেখি 17 বের করে নাও। এখান থেকে তোমরা 1, 3 এবং 4 এই তিনটি দেখে রাখবে। একটা হচ্ছে বৃত্তের ওপরের কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন এবং আরেকটা হচ্ছে বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন। এরপর আমরা আলোচনা করব বীজগণিতের অধ্যায়গুলোর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথমেই তোমরা বের করে নাও তোমাদের বইয়ের 1 নম্বর পাতায় অধ্যায় 1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ।
এই অধ্যায়টির থেকে তোমাদের 3 মার্কসের দুটো প্রশ্ন দেওয়া থাকে এবং একটা প্রশ্ন করতে হয়। এই অধ্যায় থেকে যে দুটি প্রশ্ন থাকে তার মধ্য থেকে একটা প্রশ্ন সাধারণত যে দ্বিঘাত সমীকরণের সমাধান সেইগুলো দেওয়া থাকে এবং অন্য একটা প্রশ্ন থাকে হয়তো সমীকরণ গঠন ও সমাধান থেকে। তাই এই অধ্যায়ের যে সমাধানের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে এখান থেকে 3 মার্কস কিন্তু তোমরা অবশ্যই পাবে। প্রথমেই তোমরা বের করে নাও 10 নম্বর পাতায় কোষে দেখি 1.2। পরের পাতায় চলে এসো, এখানে 4-এর দাগে যে সমাধানের অঙ্কগুলো আছে এই সমাধানের অঙ্কগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এই 4-এর সমাধানগুলোর মধ্যে কোন কোন সমাধানগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে সেইগুলো তোমরা দাগ দিয়ে নাও। 4-এর 10, তারপর 4-এর 12-র দাগে যে সমাধানটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর 13-র দাগের সমাধানটাও দেখে রাখবে। 16-র দাগের যে সমাধানটা আছে এটা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে, খুব গুরুত্বপূর্ণ। তারপর এখান থেকে এই 18-র দাগেরটাও ভালোভাবে প্র্যাকটিস করবে। এছাড়া এখান থেকে এই 19-এর দাগের সমাধানটাও কিন্তু দেখে রাখবে, এটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই যে সমাধানগুলো বললাম 4-এর দাগের 10, 12, 13, 16, 18, 19 এইগুলো তো ভালোভাবে দেখবেই। এছাড়া এখান থেকে 20, 21 এবং 17-র দাগের সমাধানটাও একটু দেখে রাখবে। অনুশীলনীর থেকে এই সমাধানগুলো দেখলেই চলবে। এরপর আমরা দেখে নেব প্রয়োগের থেকে কিছু গুরুত্বপূর্ণ সমাধানগুলো। তোমরা চলে এসো 9 পাতায়, এই পাতার একদম উপরের দিকে চলে এসো। এখান থেকে প্রয়োগ 12 এবং প্রয়োগ 13 এই দুটোও কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এখন তোমরা চলে এসো এই অধ্যায়ের 13 পাতায় কোষে দেখি 1.3। কোষে দেখি 1.3-তে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো হচ্ছে ভাষার অঙ্ক, অর্থাৎ সমীকরণ গঠন করে তারপর সমাধান করতে হবে। যাদের ক্ষেত্রে অঙ্কে দুর্বলতা আছে তারা শুধুমাত্র কোষে দেখি 1.2 এবং তার সঙ্গে প্রয়োগে যে দুটো অঙ্ক দিলাম সেই অঙ্কগুলোই প্র্যাকটিস করে নিও। যদি মনে হয় তাহলে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো তোমরা দেখে নিতে পারো, যদি না দেখো তাহলেও কোনো অসুবিধে নেই। কোষে দেখি 1.3-র 3-এর দাগ এবং 4-এর দাগ এই দুটো অঙ্ক কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর তোমরা চলে এসো 12 পাতায়। এই 12 পাতায় দেখো একটা প্রয়োগের অঙ্ক দেওয়া আছে। এই প্রয়োগ 18-র অঙ্কটাও কিন্তু একটু ভালোভাবে দেখে রাখবে, এটাও অনেকটাই গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপর তোমরা চলে এসো 22 পাতায় কোষে দেখি 1.4। এই অংশের অঙ্কগুলো করার জন্য শ্রীধর আচার্যের সূত্রের প্রয়োজন হয়। তাছাড়া বিভিন্ন 1 মার্কস এবং 2 মার্কসের সমাধানেও কিন্তু শ্রীধর আচার্যের সূত্র প্রয়োজন হয়। তাই অবশ্যই শ্রীধর আচার্যের সূত্রটা কিন্তু ভালোভাবে জেনে নেবে। এখান থেকে তোমাদের একটা অঙ্ক ভালোভাবে দেখলেই হবে, সেটা হচ্ছে এই 3-এর 7-এর দাগের অঙ্কটা, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এছাড়া যদি তোমাদের মনে হয় তাহলে এই 8-এর দাগের অঙ্কটা একটু দেখে রাখতে পারো। এরপর তোমরা চলে এসো 29 পাতায় কোষে দেখি 1.5, অর্থাৎ এই অধ্যায় 1-এর একদম শেষ অনুশীলনী। এখান থেকে তোমাদের 3টি অঙ্ক অবশ্যই ভালোভাবে দেখতে হবে, সেটা হচ্ছে 5-এর দাগ, 9-এর দাগ এবং 10-এর দাগ, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এছাড়া এখান থেকে 7-এর দাগেরটা একটু দেখে রাখতে পারো। এখান থেকে প্রয়োগের কি কি অঙ্ক থাকে সেগুলো একটু দেখে নাও। তোমরা বের করে নাও 25 পাতা। এই 25 পাতায় নিচের দিকে দেখো প্রয়োগ 35 দেওয়া আছে, এটা ভালোভাবে প্র্যাকটিস করবে, খুব গুরুত্বপূর্ণ। তারপর তোমরা চলে এসো 27 পাতায়। 27 পাতাতেও নিচের দিকে দেখো প্রয়োগ 39-এ একটা অঙ্ক দেওয়া আছে, ভালোভাবে প্র্যাকটিস করবে, এটাও কিন্তু আসার অনেকটাই সম্ভাবনা আছে। এছাড়া তোমরা এখান থেকে এই প্রয়োগ 43-এর অঙ্কটা একটু দেখে রাখতে পারো। আমি এখনো পর্যন্ত এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো বললাম সেগুলো হচ্ছে তোমার 3 মার্কসের অঙ্ক। এখন আমরা দেখে নেব 1 মার্কস এবং 2 মার্কসের জন্য। তার জন্য তোমরা বের করে নাও কোষে দেখি 1.5, 30 পাতায়। 1 মার্কসের জন্য 12-র এ বি সি প্রত্যেকটাই দেখে রাখবে। 2 মার্কসের জন্য 13-র প্রত্যেকটাই দেখে রাখবে। তার মধ্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1, 2, 3 এই 3টি কিন্তু অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। অধ্যায় 1 থেকে এই যে সমস্ত অঙ্কগুলো তোমাদের বললাম এই প্রত্যেকটা মার্ক করে নিয়েছো তো? আরো একবার বলছি, যাদের ক্ষেত্রে অঙ্কে দুর্বলতা আছে তারা শুধুমাত্র কোষে দেখি 1.2-এ যে সমাধানের অঙ্কগুলো বলে দিলাম সেই অঙ্কগুলোই ভালোভাবে প্র্যাকটিস করো, দেখবে এখান থেকে অবশ্যই 3 মার্কস তোমরা পাবেই। এখন তোমরা চলে এসো 77 পাতায় বীজগণিতের পরবর্তী অধ্যায়, অধ্যায় 5 অনুপাত ও সমানুপাত।
এই অধ্যায়টির থেকেও তোমাদের দুটো অঙ্ক দেওয়া থাকে এবং সেই অঙ্কগুলো হচ্ছে 3 মার্কসের। সেখান থেকে একটা অঙ্ক করতে হবে। বের করে নাও 82 পাতায় কোষে দেখি 5.1। কোষে দেখি 5.1 থেকে অঙ্ক আসার সম্ভাবনা অনেকটাই কম, কিন্তু অনেক সময় এই অঙ্কগুলো থাকতে পারে। তাই এই দুটো অঙ্কে একটু চোখ বুলিয়ে নেবে। সেটা হচ্ছে 6-এর 1 এবং 7-এর 2। এখন এর আগের পাতায় অর্থাৎ 81 পাতায় চলে এসো। ওপরের দিকে দেখো একটা অঙ্ক আছে, এই প্রয়োগ 18, অর্থাৎ ওই 7-এর 2-এর অঙ্কটার মতোই। এই অঙ্কটাকেও একটু দেখে রাখবে। কোষে দেখি 5.2 থেকে সাধারণত কোনো অঙ্কই থাকে না, তাই সেই জায়গাটা আমি আলোচনা করছি না। এরপর আমরা আলোচনা করব কোষে দেখি 5.3। তোমরা বের করে নাও 97 পাতায়। কোষে দেখি 5.3 থেকে তোমরা প্রথমেই যে অঙ্কটা দেখে রাখবে সেটা হচ্ছে 2-এর 1। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রত্যেকটা অঙ্কই কিন্তু বুঝে বুঝে প্র্যাকটিস করবে। পরীক্ষার সময় এমনটা হতেই পারে 2-এর 1-এর জায়গায় হয়তো 2-এর 2 থাকলো, কিন্তু এই অঙ্কটা যদি তোমরা ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারো, এই অঙ্কটা যদি করতে পারো, সহজেই কিন্তু এটাও করতে পারবে। তারপর এখান থেকে তোমরা দেখে রাখবে 4-এর 2 এবং 4-এর 3। 5-এর দেখো দুটো অঙ্কই দেওয়া আছে, এই 5-এর দুটোই দেখে রাখবে, দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর পরের পাতায় চলে এসো। এখান থেকে 6-এর 5-এর অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এছাড়া 6-এর অঙ্কটা দেখে রাখতে পারো। অনুপাত সমানুপাত এই অধ্যায়টির থেকে যে দুটো প্রশ্ন থাকে, তার একটা প্রশ্ন অনুশীলনীর থেকে থাকে এবং অন্য প্রশ্নটা প্রায় বছরই প্রয়োগের থেকেই কিন্তু দেওয়া থাকে। তাই এখানে যে প্রয়োগের অঙ্কগুলো আছে, সেই প্রয়োগের অঙ্কগুলোও কিন্তু তোমাদের খুব মনোযোগ সহকারেই প্র্যাকটিস করতে হবে। তোমরা চলে এসো 93 পাতায়। এই পাতার মাঝামাঝি জায়গায় দেখো দুটো প্রয়োগ দেওয়া আছে, এই দুটো প্রয়োগই ভালোভাবে প্র্যাকটিস করবে, প্রয়োগ 56 এবং প্রয়োগ 57। এরপর তোমরা 95 পাতায় চলে এসো। একদম ওপরের দিকে দেখো যে প্রয়োগ 60-এ যে অঙ্কটা আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই বছর মাধ্যমিক পরীক্ষাতে এই অঙ্কটা থাকার অনেকটাই সম্ভাবনা আছে। একটু আগেই তোমাদের অনুশীলনীতে যে 6-এর দাগের অঙ্কটা বললাম, সেই টাইপসেরই অঙ্ক। ওখানে ছিল x সমান 8ab বাই a প্লাস বি, এখানে দেওয়া আছে x সমান 4ab বাই a প্লাস বি। দুটো অঙ্কের যে প্রসেস সেটা কিন্তু একই রকম। এর পরের দাগে যে প্রয়োগটা দেওয়া আছে, এটাও ভালোভাবে প্র্যাকটিস করবে, অর্থাৎ প্রয়োগ 61। তারপর পরের পাতায় চলে এসো। এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে প্রয়োগ 63 এবং আরেকটা প্রয়োগ তোমরা একটু দেখে রাখতে পারো, সেটা হচ্ছে প্রয়োগ 65। এই প্রত্যেকটা অঙ্কই আমি যেগুলো বললাম, এগুলো হচ্ছে তোমার 3 মার্কসের অঙ্ক। এরপর আমরা দেখে নেব 1 মার্কস এবং 2 মার্কসের অঙ্ক। চলে এসো 99 পাতায়। 1 মার্কসের জন্য 12-র প্রত্যেকটাই দেখে রাখতে হবে এবং 2 মার্কসের জন্য 13-র যেগুলো দেখবেই সেটা হচ্ছে 13-র 1, 13-র 2 এবং 13-র 5। এছাড়া যদি তোমাদের মনে হয় তোমরা প্রত্যেকটা অঙ্কই দেখে রাখতে পারো, এছাড়া অবশ্যই টেস্ট পেপার থেকেও কিন্তু বেশ কিছু সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে রাখবে। এরপর আমরা আলোচনা করব তোমাদের বীজগণিতেরই পরবর্তী অধ্যায় 149 পাতায় অধ্যায় 9 দ্বিঘাত করণী। এখান থেকে তোমাদের 3 মার্কসের দুটো প্রশ্নও থাকতে পারে, আবার একটা প্রশ্নও কিন্তু থাকতে পারে। কোষে দেখি 9.1 এবং 9.2 থেকে সাধারণত প্রশ্ন থাকে না, তাই সেই জায়গাটা আমি আলোচনা করছি না। তোমরা এখন চলে এসো এই অধ্যায়ের 161 পাতায়। কোষে দেখি 9.3। 3 মার্কসের জন্য তোমরা এখান থেকে দেখে রাখবে 2-এর সি এবং 2-এর ডি। খুব গুরুত্বপূর্ণ এই সরলগুলো, ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর এই 5-এর দাগের অঙ্কটা, 6-এর দাগে যেগুলো দেওয়া আছে দেখো এ এবং বি এর মান দেওয়া আছে, সেখান থেকে নিচের এই মানগুলো নির্ণয় করতে হবে। এখান থেকে তোমরা 6-এর 3-এর দাগেরটা দেখে রাখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই 3-এর দাগেরটা যদি ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারো, যদি এই 1-এর দাগ বা 2-এর দাগ থাকে, সেইগুলোও কিন্তু তোমরা সহজেই করে নিতে পারবে। এখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এই 8-এর দাগেরটা। এছাড়া যদি তোমাদের মনে হয় এখান থেকে আরেকটা অঙ্ক আমি বলবো দেখে রাখবে, সেটা হচ্ছে 7-এর বি। অনেকটাই 6-এর 3-এর দাগের অঙ্কটার মতোই। কোন কোন অঙ্কগুলো তাহলে বললাম এখান থেকে? কোষে দেখি 9.3 2-এর সি এবং ডি, 5, 6-এর 3-এর দাগ, 7-এর বি এবং 8। এইগুলো হচ্ছে তোমাদের অনুশীলনীর অঙ্ক। এরপর আমরা এখান থেকে দেখে নেব কিছু প্রয়োগের অঙ্ক। তোমরা চলে এসো
158 পাতায়। এই পাতার একদম নিচের দিকে দেখো প্রয়োগ 33-এ একটা সরল দেওয়া আছে, এটা ভালোভাবে প্র্যাকটিস করবে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর চলে এসো পরের পাতায়। এখান থেকে তোমরা দেখে রাখবে এই যে প্রয়োগ 37, প্রয়োগ 37-এ দেখো 4টি অঙ্ক দেওয়া আছে, 3টি দেখে নিও, এ, বি এবং সি। দ্বিঘাতকরণী অধ্যায়টি খুবই সহজ, ভালোভাবে যদি বুঝে বুঝে প্র্যাকটিস করো দেখবে প্রত্যেকটা অঙ্কই কিন্তু এখান থেকে করতে পারছো। এই যে অঙ্কগুলো বললাম এগুলো হচ্ছে তোমার 3 মার্কসের অঙ্ক। এরপর আমরা দেখে নেব এখান থেকে 1 মার্কস এবং 2 মার্কস। 1 মার্কসের জন্য 10-এর প্রত্যেকটাই দেখে রাখবে এবং 2 মার্কসের জন্য 11-র 1, 11-2 এবং 11-4 এই 3টি অঙ্ক কিন্তু ভালোভাবে দেখে রাখবে। এখান থেকে যে সমস্ত অঙ্কগুলো দিলাম প্রত্যেকটা তোমরা নিশ্চয়ই মার্ক করে নিয়েছো। এরপর আমরা আলোচনা করব তোমাদের বীজগণিতের শেষ অধ্যায় 186 পাতায় অধ্যায় 13 ভেদ। মাধ্যমিক পরীক্ষাতে ভেদ অধ্যায়টির থেকে কিন্তু 3 মার্কসের যে প্রশ্ন সেটা থাকতেও পারে নাও পারে, কারণ করণীর থেকে যদি দুটো প্রশ্ন দেওয়া থাকে তাহলে কিন্তু ভেদ অধ্যায়টির থেকে কোনো প্রশ্ন থাকবে না। তাই তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা বীজগণিতের প্রথম যে 3টি অধ্যায় আলোচনা করলাম সেই অধ্যায়গুলোই দেখে নিও, বীজগণিত থেকে 9 মার্কস পাবেই পাবে। কিন্তু যদি তোমাদের মনে হয় তাহলে এই অধ্যায়টাও তোমরা দেখে রাখতে পারো। আমরা এখন দেখে নেব এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। ভেদ অধ্যায়টিও কিন্তু খুব সহজ একটা অধ্যায়, তাছাড়া এই অধ্যায়টি নিয়েও আমি ডিটেলসে আলোচনা করেছি, প্রত্যেকটা অঙ্ক নিয়ে আলোচনা করা আছে কিভাবে অঙ্কগুলোকে সহজে করা যায়। তাই যাদের এই অধ্যায়টি নিয়ে ডাউটস আছে তারা অবশ্যই চলে যাও প্লেলিস্টে, সেখানে এই অধ্যায়ের প্রত্যেকটা ভিডিওই তোমরা পেয়ে যাবে। সেই ভিডিওসগুলো মনোযোগ দিয়ে দেখলেই এই অধ্যায়টি তোমার কাছে জলের মতো সহজ মনে হবে। তোমরা এখন বের করে নাও 195 পাতায় কোষে দেখি 13। চলে এসো পরের পাতায় অর্থাৎ 196 পাতায়। এখান থেকে তোমরা দেখে রাখবে 4-এর 2, তারপর 7-এর যে দুটো অঙ্ক আছে এই দুটো অঙ্কই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর এখান থেকে 8-এর দাগ দেখে রাখবে, 10-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে এটাও ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এখান থেকে আরেকটা অঙ্ক এই 11-র দাগের অঙ্কটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোষে দেখি 13 থেকে কোন কোন অঙ্কগুলো বললাম, 4-এর 2, 7, 8, 10 এবং 11। এই অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও তাহলেই হয়ে যাবে। কিন্তু অনেক সময় কোশ্চেন একটু যদি ঘুরিয়ে থাকে তার জন্য কিন্তু আমি বলবো এখান থেকে আর দুটো অঙ্ক অবশ্যই দেখে নিও, একটা হচ্ছে 6-এর 3 এবং অন্য অঙ্কটা হচ্ছে 14-র দাগ। অনুশীলনীর এই অঙ্কগুলো প্র্যাকটিস করার পাশাপাশি তোমাদের অবশ্যই প্রয়োগের থেকেও কিছু অঙ্ক প্র্যাকটিস করতেই হবে। বের করে নাও 193 পাতা, একদম নিচের দিকে দেখো প্রয়োগ 21-এ যে অঙ্কটা দেওয়া আছে এটা প্র্যাকটিস করবে, খুব গুরুত্বপূর্ণ। তারপরের পাতায় চলে এসো, এই 24-এর দাগের অঙ্কটাও প্র্যাকটিস করবে। এটা তোমাদের অনুশীলনীতে দেখবে একটা অঙ্ক দেওয়া আছে অনেকটা সেই টাইপসেরই অঙ্ক। এবং তারপরের পাতায় চলে এসো, এই প্রয়োগ 26-এর অঙ্কটা একটু দেখে রাখতে পারো। 3 মার্কসের জন্য এই প্রশ্নগুলোই দেখে নিও। এরপর আমরা আলোচনা করব এই অধ্যায়ের 1 মার্কস এবং 2 মার্কসের প্রশ্ন। তুমি 3 মার্কসের প্রশ্নগুলো এই অধ্যায় থেকে প্র্যাকটিস করে যাও না করে যাও ক্ষতি নেই, কিন্তু 1 মার্কস এবং 2 মার্কসের প্রশ্নগুলো তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। 1 মার্কসের জন্য 16-র প্রত্যেকটাই বলবো দেখে রাখবে, 2 মার্কসের জন্য এই 17-র দাগের প্রত্যেকটাই দেখে রাখবে। তার মধ্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1, 2, 4 এবং 5। বীজগণিতের তোমাদের যে 4টি অধ্যায় আছে সেই 4টি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব গণিতের পরবর্তী টপিক ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিরও মোট তোমাদের 4টি অধ্যায় আছে। এর মধ্যে প্রথম যে 3টি অধ্যায় আছে এই 3টি অধ্যায় থেকে 3 মার্কসের 3টি প্রশ্ন দেওয়া থাকবে, দুটো প্রশ্ন করতে হবে। প্রথমেই তোমরা বের করে নাও 268 পাতায় অধ্যায় 20 কোণ পরিমাপের ধারণা। এটাই হচ্ছে ত্রিকোণমিতির প্রথম অধ্যায়। এই অধ্যায়টা ভালোভাবে পড়লে ত্রিকোণমিতির অনেক কনসেপ্টই ক্লিয়ার হবে। তাই এখানে এই যে সমস্ত ব্যাপারগুলো আছে, ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, কোণ পরিমাপের যে দুটো একক ডিগ্রি এবং রেডিয়ান, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ভালোভাবে জানতেই হবে। তোমরা এখন চলে এসো এই অধ্যায়ের 276 পাতায় কোষে দেখি
20। এখান থেকে 3টি অঙ্ক তোমরা ভালোভাবে অবশ্যই প্র্যাকটিস করবে। প্রথমেই হচ্ছে এই 2-এর দাগের অঙ্কগুলো, বিভিন্ন যে কোণগুলো দেওয়া আছে ডিগ্রিতে সেগুলোকে বৃত্তীয় মানে নিয়ে যেতে হবে। তারপর খুব গুরুত্বপূর্ণ যে অঙ্কটা সেটা হচ্ছে এই 6-এর দাগের অঙ্কটা এবং পরের পাতায় 10-এর দাগের অঙ্কটা। এই দুটো অঙ্ক অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে নিও। 1 মার্কসের কোশ্চেনের জন্য 14 দাগের এ, বি এবং সি এইগুলো দেখে নেবে এবং 2 মার্কসের জন্য 15 গুলো দেখে নেবে। 15 প্রত্যেকটাই বলবো দেখে রাখবে। তার মধ্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 15 1, 15 2, 15 3 এবং 15 4। অনুশীলনী থেকে এই অঙ্কগুলো দেখলেই হবে। এরপর কিছু প্রয়োগ থেকেও তোমাদেরকে প্র্যাকটিস করে অবশ্যই রাখতে হবে। চলে এসো 273 পাতায়। এই পাতার থেকে তোমরা যেগুলো দেখে রাখবে সেটা হচ্ছে প্রয়োগ 4, প্রয়োগ 5, প্রয়োগ 6। তারপরের পাতায় চলে এসো। এখান থেকে প্রয়োগ 8-এর অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবে, খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা প্রয়োগ দেখে রাখবে সেটা হচ্ছে প্রয়োগ 9। এরপর আমরা আলোচনা করব ত্রিকোণমিতির পরবর্তী অধ্যায় এবং ত্রিকোণমিতির খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। চলে এসো 291 পাতায়, অধ্যায় 23, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায়টির থেকে একটা কোশ্চেন তো থাকবেই, কোনো কোনো সময় কিন্তু এই অধ্যায়টির থেকে দুটো প্রশ্নও থাকে। তাই অবশ্যই খুব ভালোভাবে এই অধ্যায়টি প্র্যাকটিস করতে হবে। এছাড়া এই অধ্যায়টি করার জন্য এই অধ্যায় সংক্রান্ত যে সমস্ত সূত্রগুলো আছে এই প্রত্যেকটা সূত্রই কিন্তু মনে রাখতে হবে। যেমন এখানে এই যেগুলো দেওয়া আছে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, বা কস থিটা সমান কি হয়, ট্যান থিটা সমান কি হয়। এছাড়া এদের মধ্যে যে বর্গের সূত্রগুলো আছে সেই সূত্রগুলো। এবং এই অধ্যায়টির থেকে আরো একটা ব্যাপার মনে রাখতে হবে যেটা এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য কাজে লাগবে। এছাড়া হাইট এন্ড ডিস্টেন্সের অধ্যায়ের অঙ্কগুলো করার ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। সেটা হচ্ছে এই যে ছকটা, বিভিন্ন কোণের যে মানগুলো, এই মানগুলো কিন্তু তোমাদের জানতেই হবে। এই মানগুলো না জানা থাকলে কোনো অঙ্কই কিন্তু করতে পারবে না। এখন তোমরা চলে এসো 302 পাতায়, কোষে দেখি 23.2। 23.1 থেকে সাধারণত কোনো অঙ্ক থাকে না, তাই সেই জায়গাটা আর আলোচনা করছি না। 23.2 থেকে এই 5-এর দাগের অঙ্কগুলো থাকার অনেকটাই সম্ভাবনা আছে। তাই 5-এর দাগের প্রত্যেকটা অঙ্কই কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। 5-এর দাগের অঙ্কগুলো হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক, অর্থাৎ বিভিন্ন কোণের যে মানগুলো আছে সেই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। অঙ্কগুলো খুবই সহজ, শুধুমাত্র অঙ্কগুলো করার জন্য এদের যে মান সেই মানগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। 5-এর তাই প্রত্যেকটা অঙ্কই দেখে রাখবে। তার মধ্য থেকেও যেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে সেইগুলো তোমরা দাগ দিয়ে নাও। 2-এর দাগ, তারপর 3, 4, 7, 8 এবং 9। এই যে অঙ্কগুলো দাগ দিয়ে দিলাম, এই অঙ্কগুলোর বাইরেও যদি কোনো অঙ্ক থাকে, তোমার যদি মানগুলো মনে থাকে এবং এই অঙ্কগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করে নাও, তাহলে কিন্তু সেই অঙ্কগুলো সহজেই করতে পারবে। তারপর পরের পাতায় চলে এসো। এখান থেকে 7-এর প্রত্যেকটা অঙ্কই ভালোভাবে প্র্যাকটিস করবে। 7-এর অঙ্কগুলো হচ্ছে সমাধানের অঙ্ক, অর্থাৎ এক্স এর মান নির্ণয় করতে হবে। সেই একই, এখানে যে মানগুলো দেওয়া আছে কোণের, সেই মানগুলোকে বসালেই তারপর সহজেই সমাধানটা করতে পারবে। তারপর এখান থেকে 8, 10-এর 1 এবং 11-র দাগ, এই 3টি অঙ্ক একটু দেখে রাখবে। অনুশীলনীর এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করলেই হবে। প্রয়োগের এখান থেকে আমি একটা অঙ্ক বলবো দেখে রাখবে। চলে এসো 301 পাতায় ওপরের দিকে। এখান থেকে প্রয়োগ 18-র অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর তোমরা চলে এসো 311 পাতায় এই অধ্যায়ের পরবর্তী অনুশীলনীতে, অর্থাৎ কোষে দেখি 23.3। এখান থেকে যে সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে 3-এর 2, তারপর 3-এর 12-র দাগে যে অঙ্কটা আছে এটা অবশ্যই খুব মন দিয়ে প্র্যাকটিস করবে। তারপর তোমরা এখান থেকে দেখে রাখবে 4-এর 1। তারপর চলে এসো পরের পাতায়। এই পাতার থেকে 6-এর 5 এবং 6-এর 6, এই দুটোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এছাড়া এখান থেকে 7-এর দাগ এবং 8-এর দাগ, এই দুটো অঙ্কও ভালোভাবে দেখে রাখবে। 23.3 থেকে 3 মার্কসের জন্য যে অঙ্কগুলো বললাম সেটা হচ্ছে 3-এর 2, 12, 4-এর 1, 6-এর 5, 6 এবং 7 ও 8। 1 মার্কসের জন্য 9-এর এ, বি, সি প্রত্যেকটাই দেখে রাখবে। 2 মার্কসের জন্য 10-এর দাগের অঙ্কগুলো দেখে রাখবে। 10-এর প্রত্যেকটাই দেখে রাখবে। তার মধ্য থেকে 10-এর 2, 3 এবং 4
এই তিনটি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে প্রয়োগের কিছু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। তোমরা চলে এসো 307 পাতায়। এই পাতার ওপরের দিকে দেখো একটা প্রয়োগের অঙ্ক করে দেওয়া আছে। এই প্রয়োগ 30টা ভালোভাবে প্র্যাকটিস করবে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর চলে এসো 309 পাতায়। এখান থেকে প্রয়োগ 33 এবং প্রয়োগ 34, এই দুটো দেখে রাখবে। পরের পাতায় অর্থাৎ 310 পাতায় চলে এসো। এখান থেকে প্রয়োগ 40 একটু দেখে রাখবে। এই অঙ্কগুলো দেখে নিলেই হবে, কিন্তু অনেক সময় এই অধ্যায় থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক থাকে। তার জন্য আমি বলবো 309 পাতায় আরেকটা যে প্রয়োগ আছে, এই প্রয়োগ 36-এর অঙ্কটাও একটু প্র্যাকটিস করে নিও। অধ্যায় 23 অনেকটাই বড় অধ্যায়, অনেকগুলো সূত্র আছে, তাই অবশ্যই অধ্যায়ের অঙ্কগুলো প্র্যাকটিস করার আগে সূত্রগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে। সূত্র যদি না তোমার জানা থাকে, তুমি অঙ্কগুলো করতেই পারবে না। এরপর তোমরা বের করে নাও 313 পাতায় ত্রিকোণমিতির পরবর্তী অধ্যায়, অধ্যায় 24, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখান থেকে সাধারণত মাধ্যমিক পরীক্ষায় একটাই কোশ্চেন থাকে এবং খুব সহজ অধ্যায়। এই অধ্যায়ের জন্য কিছুগুলো সূত্র আছে, এই সূত্রগুলো মনে রাখলেই কিন্তু এই অধ্যায়ের যে কোনো অঙ্কই সহজেই করতে পারবে। 316 পাতায় কোষে দেখি 24 বের করে নাও। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ অঙ্কটা হচ্ছে 4-এর দাগ এবং 8 ও 9। এই অঙ্কগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নিও। মাধ্যমিক 2024-এ এই তিনটির মধ্যে একটা প্রশ্ন আসার অনেকটাই সম্ভাবনা আছে। এই অঙ্কগুলোর পাশাপাশি তোমরা এখান থেকে 3-এর 2, 6 এবং 7 এই তিনটিতেও একটু চোখ বুলিয়ে নেবে। অনুশীলনীর থেকে এই অঙ্কগুলো করলেই হবে। এরপর আমরা দেখে নেব প্রয়োগ থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা চলে এসো 315 পাতায়। এই পাতার ওপরের দিকে দেখো প্রয়োগ 7, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর নিচের দিকে আরেকটা প্রয়োগ আছে, এই প্রয়োগ 12 খুব গুরুত্বপূর্ণ। প্রয়োগ 7 এবং 12 অবশ্যই মন দিয়ে প্র্যাকটিস করবে। অসুবিধে হলে আমায় কমেন্টে জানাবে। এছাড়া এখান থেকে প্রয়োগ 8-এরটা একটু দেখে রাখতে পারো। 3 মার্কসের জন্য এই কোশ্চেনগুলোই দেখে নিও। এরপর আমরা আলোচনা করব 1 মার্কস এবং 2 মার্কসের কোশ্চেন। চলে এসো 317 পাতায়। এখান থেকে 12-র এ, বি এবং সি 1 মার্কসের জন্য দেখে রাখবে। 2 মার্কসের জন্য 13-র দাগের গুলো দেখে রাখবে। 13-র 1, 3, 4 এবং 5। ত্রিকোণমিতির এই তিনটি অধ্যায় থেকে যে সমস্ত অঙ্কগুলো বললাম, সেই প্রত্যেকটা অঙ্ক তোমরা মার্ক করে নিয়েছো। এরপর আমরা আলোচনা করব ত্রিকোণমিতির খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, 318 পাতায় অধ্যায় 25, ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব, অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্স। মাধ্যমিক পরীক্ষার জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 5 মার্কসের দুটো প্রশ্ন দেওয়া থাকে এবং একটা প্রশ্ন করতে হবে। অর্থাৎ এই অধ্যায়টি ভালোভাবে করলেই এখান থেকে তোমরা 5 মার্কস সহজেই পেয়ে যাবে। এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য ওই যে সাইন কস ট্যান এর যে সমস্ত কোণের মানগুলো আছে, সেই মানগুলো কিন্তু মনে রাখতেই হবে। এখন দেখে নাও এই অধ্যায়টির থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। চলে এসো 326 পাতায় কোষে দেখি 25-এ। এখান থেকে তোমরা প্র্যাকটিস করবে 5-এর দাগ, তারপর 8-এর দাগ খুবই গুরুত্বপূর্ণ, তারপর 9, 11-র দাগ ভালোভাবে প্র্যাকটিস করবে। পরের পাতায় চলে এসো। এখান থেকে 14, 15, 16 এবং 19 এই তিনটি অঙ্ক কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর 20-র দাগ দেখে রাখবে এবং 21 আর 23-এর 2 এই অঙ্কটাও কিন্তু অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে নিও। কোষে দেখি 25 থেকে কোন কোন অঙ্কগুলো বললাম একবার মিলিয়ে নাও। 5, 8, 9, 11, 14, 15, 16, 19, 20, 21 এবং 23-এর 2 এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে তার কনসেপ্টগুলোকে কিন্তু অবশ্যই ভালোভাবে বুঝবে, কারণ অনেক সময়ই হয় পরীক্ষার সময় অঙ্কগুলোতে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকে। এই কোণগুলো হয়তো আলাদা দেওয়া থাকে বা নামগুলো হয়তো চেঞ্জ থাকতে পারে। অনুশীলনীর থেকে এই অঙ্কগুলো দেখে নিলেই হবে। এরপর প্রয়োগ থেকে আমি তোমাদের বলবো এখান থেকে 3টি অঙ্ক দেখে রাখবে। প্রথমেই চলে এসো 322 পাতায়। এই পাতার নিচের দিকেই দেখো একটা অঙ্ক আছে, তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে এটা করে দেওয়া আছে। এই অঙ্কটা প্র্যাকটিস করে রাখবে। তারপর চলে এসো 324 পাতায়। এখানেও নিচের দিকে দেখো একটা অঙ্ক করে দেওয়া আছে। এই 12-র দাগের অঙ্কটাও কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে।
এছাড়া এখান থেকে আরেকটা অঙ্ক তোমরা দেখে রাখবে, সেটা হচ্ছে প্রয়োগ 10। এই যে অঙ্কগুলো বললাম, এই প্রত্যেকটা অঙ্কই 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই অঙ্কগুলো আসার অনেকটাই কিন্তু সম্ভাবনা আছে। এরপর আমরা এখান থেকে দেখে নেব 1 মার্কস এবং 2 মার্কসের কোশ্চেনগুলো। 24-এর এ, বি এবং সি প্রত্যেকটাই দেখে রাখতে হবে। 2 মার্কসের জন্য তোমরা দেখে রাখবে 25-এর 1, 2 এবং 5। এছাড়া টেস্ট পেপার থেকে তোমরা অবশ্যই 1 মার্কস এবং 2 মার্কসের বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করে রাখবে। তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কোন টাইপসের কোশ্চেন থাকে, তার প্যাটার্ন বা কি টাইপস হয় সেগুলো বোঝার ক্ষেত্রে সুবিধে হবে এবং সহজেই অঙ্কগুলো করতে পারবে। গণিতের তোমাদের মোট 6টি টপিক আছে, তার মধ্যে থেকে 5টি টপিক আমাদের আলোচনা হয়ে গেল। আমরা এরপর আলোচনা করব পরিমিতির যে 5টি অধ্যায় আছে সেই অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। পরিমিতির থেকেও 3টি 4 মার্কসের প্রশ্ন দেওয়া থাকে, যে কোনো 2টি প্রশ্ন করতে হবে, এখান থেকেও তোমরা পেয়ে যাবে 8 মার্কস। প্রথমেই তোমরা চলে এসো 67 পাতায় পরিমিতির প্রথম অধ্যায়ে, অর্থাৎ অধ্যায় 4 আয়ত ঘন। চলে এসো এই অধ্যায়ের অনুশীলনীতে 74 পাতায় কোষে দেখি 4-এ। পরিমিতির অঙ্কগুলো করার জন্য দুটো বিষয় অবশ্যই মাথার মধ্যে রাখবে। প্রথমটা হচ্ছে পরিমিতির প্রত্যেকটা সূত্রই কিন্তু মনে রাখতে হবে, যেমন এই আয়ত ঘন, তাহলে আয়ত ঘন বা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, কর্ণের দৈর্ঘ্যের সূত্রগুলো। এবং নাম্বার 2 হচ্ছে এককগুলো কিন্তু একই রাখতে হবে। অনেক সময় তুমি দেখবে কোনো অঙ্কে এককগুলো আলাদা আলাদা দেওয়া আছে। প্রথম কাজ হবে প্রত্যেকটা একককে একই এককে কনভার্ট করে নিতে হবে। বোঝা গিয়েছে? তাহলে চলো আমরা এরপর দেখে নিই এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। তোমরা কোষে দেখি 4 থেকে প্র্যাকটিস করবে 10-এর দাগ, 13-র দাগ, 11-র দাগ। 11-র দাগের অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর 15-র দাগ, এটাও ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং আর দুটো অঙ্ক এখান থেকে দেখে রাখবে, সেটা হচ্ছে 17 এবং 18। এই দুটো অঙ্কও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোষে দেখি 4 থেকে তাহলে কোন কোনগুলো বললাম? 10, 11, 13, 15, 17 এবং 18। আয়ত ঘন অধ্যায়টির থেকে তোমরা প্রয়োগের একটা অঙ্ক দেখে নেবে। তোমরা চলে এসো 73 পাতা। এই 73 পাতায় প্রয়োগ 18, এটা একটু ভালোভাবে প্র্যাকটিস করে নিও। এই প্রত্যেকটা অঙ্কই হচ্ছে যেগুলো বললাম সেগুলো হচ্ছে 4 মার্কসের। 1 মার্কস এবং 2 মার্কসের জন্য তোমরা যে অঙ্কগুলো দেখে রাখবে সেটা হচ্ছে 75 পাতায় এই যে 24-এর দাগে যে অঙ্কগুলো আছে এ, বি এবং সি, এবং 2 মার্কসের জন্য এই 25-এর অঙ্কগুলো দেখে নিও। এরপর তোমরা চলে এসো পরিমিতির পরবর্তী অধ্যায়ে 140 পাতায় অধ্যায় 8 লম্ব বৃত্তাকার চোঙ। এখান থেকেও আমরা অনুশীলনীর অঙ্কগুলো দেখে নেব। তোমরা বের করে নাও 146 পাতা। সবাই বের করে নিয়েছো? 146 পাতায় কোষে দেখি 8। কোষে দেখি 8-এর তোমরা যে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে 8, তারপর 15-র দাগ, এটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নিও। এবং একদম শেষ যে অঙ্কটা 18-র দাগ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়া এখান থেকে এই 14-র দাগেরটা একটু দেখে রাখতে পারো। কোষে দেখি 8 থেকে এই 4টি প্র্যাকটিস করে নিও, 8, 14, 15 এবং 18। এরপর আমরা এখান থেকে দেখে নেব কিছু প্রয়োগের অঙ্ক। চলে এসো 144 পাতায়। এই পাতার ওপরের দিকে দেখো একটা অঙ্ক তোমাদের করে দেওয়াই আছে বইয়ে। এই প্রয়োগ 10-এরটা ভালোভাবে দেখে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপর চলে এসো 145 পাতা। এখান থেকে তোমরা এই নিচের দিকে যে 16-র দাগে অঙ্কটা দেওয়া আছে এই প্রয়োগ 16, এটা ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং এই প্রয়োগ 17-র অঙ্কটা একটু দেখে রাখবে। 1 মার্কস এবং 2 মার্কসের অঙ্কগুলো একটু দেখে নাও। চলে এসো 147 পাতায়। 1 মার্কসের জন্য 19-এর এ, বি এবং সি, আর 2 মার্কসের জন্য এই 20-র দাগেরগুলো দেখে রাখবে। এরপর আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায়। তোমরা চলে এসো 179 পাতায় অধ্যায় 12 গোলক। খুব সহজ একটা অধ্যায় এবং ছোট্ট অধ্যায়। 3-4টি সূত্র আছে, সেই সূত্রগুলো মনে রাখলেই এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কই কিন্তু করতে পারবে। 183 পাতায় কোষে দেখি 12, এই অনুশীলনীটি তোমরা এখন বের করে নাও। এখান থেকে তোমরা দুটো অঙ্ক দেখে নাও, তার মধ্য থেকে অবশ্যই পরীক্ষাতে কমন পাবেই। একটা হচ্ছে 12-র দাগ
এবং আরেকটা হচ্ছে 13 দাগ। এছাড়া প্রয়োগের যে অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে তার জন্য চলে এসো 181 পাতায়। এই পাতার ওপরের দিকে দেখো একটা অঙ্ক আছে, এই প্রয়োগ 5-এর অঙ্কটা দেখে রাখবে। তারপর চলে এসো 183 পাতায়, একদম ওপরের দিকে প্রয়োগ 12-তে যে অঙ্কটা দেওয়া আছে এটা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে নিও, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। গোলক অধ্যায়টির থেকে আমি 4টি অঙ্ক বললাম, তার মধ্য থেকে অনুশীলনীর 12 এবং প্রয়োগ 12 এই দুটো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে নিও। 1 মার্কস এবং 2 মার্কসের জন্য এই অনুশীলনীর 15 দাগের অঙ্কগুলো, 15-র ABC প্রত্যেকটাই দেখে রাখবে এবং 2 মার্কসের জন্য 16-র গুলোও কিন্তু দেখে রাখবে। এরপর আমরা আলোচনা করব পরিমিতির পরবর্তী অধ্যায় 221 পাতায় অধ্যায় 16 লম্ব বৃত্তাকার শঙ্কু। 227 পাতায় অনুশীলনী অর্থাৎ কোষে দেখি 16-তে চলে এসো। এখান থেকে 4টি অঙ্ক তোমরা প্র্যাকটিস করে নিও। প্রথমেই এই 6-এর দাগ খুব গুরুত্বপূর্ণ এবং এই 10-এর দাগ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই দুটো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। এছাড়া এখান থেকে 9 এবং 11 এই দুটো একটু দেখে রাখবে। অনুশীলনীর এই 4টি অঙ্ক এবং প্রয়োগ থেকে তোমাদের একটাই অঙ্ক বলবো। 226 পাতায় চলে এসো, একদম ওপরের দিকে দেখো প্রয়োগ 12-তে যে অঙ্কটা করে দেওয়া আছে এটা কিন্তু প্র্যাকটিস করে নিও। 1 মার্কস এবং 2 মার্কসের জন্য যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 13 দাগের প্রশ্নগুলো এবং 2 মার্কসের জন্য এই যে 14 দাগে যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলো আছে এইগুলো একটু দেখে রাখবে। এরপর আমরা আলোচনা করব পরিমিতির শেষ অধ্যায়। তোমরা বের করে নাও 261 পাতায় অধ্যায় 19 বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। এই যে অধ্যায়টি আছে তোমাদের, এই অধ্যায়টি আগের 4টি অধ্যায় জানা থাকলে তবেই কিন্তু করা যাবে। অর্থাৎ আগের 4টি অধ্যায়ের সূত্রগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, তবেই এই অধ্যায়ের অঙ্কগুলো সহজ মনে হবে। 265 পাতায় কোষে দেখি 19-এ চলে এসো। এখান থেকে তোমরা যে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে 3, 4, 5, 6-এর দাগ খুবই গুরুত্বপূর্ণ, 7-এর দাগও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে 9, 11-র দাগ ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে এবং আর দুটো অঙ্ক এখান থেকে দেখে রাখবে, সেটা হচ্ছে 13 এবং 14। কোষে দেখি 19 থেকে কোন কোন অঙ্কগুলো বললাম একবার মিলিয়ে নাও। 3, 4, 5, 6, 7, 9, 11 এবং 13 ও 14। অনুশীলনীর এই অঙ্কগুলো প্র্যাকটিস করার পাশাপাশি কিছু কিছু প্রয়োগের অঙ্ক প্র্যাকটিস করতে হবে। বের করে নাও 263 পাতা, একদম নিচের দিকে যে প্রয়োগ 9-এ অঙ্কটা করে দেওয়া আছে এটা ভালোভাবে প্র্যাকটিস করে নিও এবং এখান থেকে আরেকটা অঙ্ক দেখে রাখবে 264 পাতায় প্রয়োগ 11। 1 মার্কস এবং 2 মার্কসের জন্য তোমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে চলে এসো 266 পাতা, 17-র যে ABC অঙ্কগুলো আছে এগুলো দেখে রাখবে এবং 2 মার্কসের জন্য 18-র দাগের অঙ্কগুলো দেখে রাখবে। এই ছিল তোমাদের মাধ্যমিক 2024-এর গণিতের সম্পূর্ণ সাজেশনস। একটা অংশ শুধুমাত্র আমাদের বাকি থাকলো, সেটা হচ্ছে উপপাদ্যের প্রয়োগ অর্থাৎ এক্সট্রা উপপাদ্য। খুব তাড়াতাড়ি কোনো শর্ট ভিডিওতে বা আরো একটা ভিডিও নিয়ে আসবো যেখানে সেই অংশটা নিয়ে আমরা আলোচনা করে নেব। আজকের এই ভিডিওতে যে সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম এই প্রত্যেকটা অঙ্ক তোমরা বাড়িতে ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। কোনো অঙ্ক বোঝার ক্ষেত্রে যদি অসুবিধে হয় অবশ্যই এখানে কমেন্ট বক্সে কমেন্ট করো অথবা আমার ইনস্টাগ্রামেও ডিএম করতে পারো। আমার ইনস্টা প্রোফাইলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। সাজেশনসের পাশাপাশি তোমাদের স্কুলে বা টিউশনিতে যে সমস্ত অঙ্কগুলো করানো হবে তোমরা অবশ্যই সেগুলো প্র্যাকটিস করে নিও এবং প্রিভিয়াস ইয়ার মাধ্যমিকের কোশ্চেন অবশ্যই তোমরা সলভ করে যাও। মাধ্যমিক 2022 সালের গণিতের প্রশ্নপত্র আমি অলরেডি সলভ করে দিয়েছি, তোমরা সেটা প্লেলিস্টে পেয়ে যাবে, সেই জায়গাটা তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়া মাধ্যমিক পরীক্ষার জন্য অন্যান্য সাবজেক্টগুলোরও সাজেশনস ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কোনো সাজেশনস ভিডিও যাতে তোমার মিস না হয়ে যায় তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিওতে কমেন্ট করে দিও এবং এই প্রত্যেকটি ভিডিওই তোমার বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে নিও। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে এর পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো এবং বাড়িতে মন দিয়ে পড়াশোনা করতে থাকো।